কি হয় যদি একটি সামান্য গাধা ভুল করে ১ কোটি টাকার জাদুকরি চাল খেয়ে ফেলে? মোল্লা নাসিরুদ্দিনের গ্রামে ঠিক এটাই হয়েছিল। এক ধুরন্ধর ঠগ মোল্লাকে লুটতে এসেছিল, কিন্তু মোল্লার গাধা তার কোটি টাকার দানা গিলে ফেলল। মোল্লা বলল, এখন আমার গাধাই সিন্দুক হয়ে গেছে। এই খবর শোনামাত্রই চোরেরা গাধাটিকে চুরি করল এবং ঠগটি তুলকালাম শুরু করল। কিন্তু কেউ জানত না যে আসল খাজানা গাধার পেটে নয়, বরং তার গলার সেই পুরনো পট্টা বা বেল্টে লুকিয়েছিল, যেটিকে সবাই অকেজো ভাবছিল। কিভাবে মোল্লা সেই পুরো পরিস্থিতির মাধ্যমে তিনজন বদমাইশকে একটি শুকনো কুয়োর মধ্যে বন্দি করে ফেললেন? লোভ, মূর্খতা এবং মোল্লার অসাধারণ বুদ্ধিমত্তার এই ৫ ভাগের মহাকাহিনী আপনাকে হাসাতে হাসাতে লুটোপুটি খাওয়াবে। তো চলুন শুরু করা যাক। ইরানের কড়া রোদ আর খুরাসানের ঠান্ডা হাওয়ার মাঝে একটি ছোট গ্রাম ছিল, যার নাম ছিল আকরামপুর। এই গ্রাম তার ধুলো বালিমাখা রাস্তা, পুরনো মাটির ঘর আর সেই সাধারণ মানুষদের জন্য পরিচিত ছিল, যারা সকালে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠত আর সূর্য ডোবার সাথে সাথে ঘুমিয়ে পড়ত। কিন্তু এই সাধারণ গ্রামে একজন মানুষ এমন ছিল যে আদতে সাধারণ ছিল না। তার নাম ছিল মোল্লা নাসিরুদ্দিন। মোল্লা কেবল তার অদ্ভুতুড়ে কাজকর্মের জন্যই মাসুর ছিল না, বরং তার বুদ্ধিমত্তার গল্প দূর দূরান্তে ছড়িয়েছিল। যদিও গ্রামের মানুষ প্রায়ই এটা ঠিক করতে পারত না যে মোল্লা সত্যিই বুদ্ধিমান নাকি পুরোপুরি পাগল। মোল্লা নাসিরুদ্দিনের কাছে একটি গাধা ছিল, যার নাম তিনি রেখেছিলেন মতি। মতি কোনো সাধারণ গাধা ছিল না। সে জেদি ছিল, অলস ছিল, আর তার খাওয়ার এত শখ ছিল যে সে শুকনো ঘাস থেকে শুরু করে মোল্লার পাগড়ি পর্যন্ত সব কিছু চিবানোর চেষ্টা করত। মোল্লা আর মতির জুটি পুরো আকরামপুরে বিখ্যাত ছিল। লোকে বলতো যে মোল্লা আর তার গাধার মধ্যে এমন এক সম্পর্ক আছে যা শব্দের অতীত। তারা একে অপরের নীরবতাও বুঝত আর একে অপরের মূর্খতাও। মতির একটি বিশেষ অভ্যেস ছিল। সে প্রায়ই তার ঘাড় অদ্ভুতভাবে নাড়াত, যেন তার গলায় খুব ভারী কিছু বাধা আছে। তার গলায় একটি পুরনো ময়লা নোংরা চামড়ার পট্টা বাঁধা থাকত, যার ওপর মাটির এত আস্তরণ জমেছিল যে তার আসল রঙও দেখা যেত না। মোল্লা সেটি কখনো খুলতেন না। যখনই কেউ জিজ্ঞাসা করত, মোল্লা শুধু এটুকুই বলতেন, এটা মতির কপাল, এটা ওই সামলাতে পারবে। এই কথা কেউ বুঝতে পারত না, কিন্তু মোল্লার কথায় প্রায় ধাঁধা লুকিয়ে থাকত। এটাই ছিল সেই রহস্য যা আজকের ঘটনার কেন্দ্রে চাপা ছিল, আর যার উন্মোচন অনেক পরে একটি বড় হাঙ্গামার সাথে হতে চলেছিল। দিনের শুরুটা সবসময়কার মতোই হয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের ঘরের বাইরের চাতালে বসেছিলেন, আর মতি পাশেই একটি খুঁটিতে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছিল। গ্রামের পরিবেশের শান্তি ছিল, কিন্তু এই শান্তি জলদি ভঙ্গ হতে চলেছিল। দূরের দিগন্তে, যেখান থেকে শহরের রাস্তা গ্রামের দিকে আসে, সেখানে ধুলোর এক কুণ্ডলী উঠছিল। এই ধুলো কোনো গরুর গাড়ি বা স্থানীয় কৃষকের আসার ছিল না, বরং একটি দ্রুত গতির ঘোড়ার ছিল, যার ওপর এমন এক ব্যক্তি সবার ছিল যার উদ্দেশ্য সূর্যের আলোর মতো পরিষ্কার ছিল না। সেই ব্যক্তি ছিল শহরের বিখ্যাত ঠগ, যার নাম ছিল বিলাল সওদাগর। বিলালের নিজের জবান আর নিজের চালাকির ওপর খুব অহংকার ছিল। সে বড় বড় ব্যবসায়ীদের চুনকাম করেছিল, আর এখন শহরের পুলিশ থেকে বাঁচতে এবং কিছু সহজ শিকার খুঁজতে সে গ্রাম্য এলাকার দিকে মুখ করেছিল। বিলালের কাছে একটি ছোট মখমলের বাক্স ছিল, যা সে নিজের প্রাণের চেয়েও বেশি সামলে রাখত। ওই বাক্সে সে ঠগের সবথেকে নতুন আর নায়েব হাতিয়ার ছিল, একটি চালের দানা। কিন্তু সেটি কোনো সাধারণ চাল ছিল না, বা অন্তত বিলাল দুনিয়াকে এটাই বলত। সে ওই চালের দানার ওপর সোনালি রঙের এত সূক্ষ্ম কাজ করিয়েছিল যে সেটি দূর থেকেই ঝকমক করত। তার পরিকল্পনা সহজ ছিল, অন্ধবিশ্বাস আর লোভের ফায়দা তোলা। বিলাল ঘোড়া ছুটিয়ে আকরামপুরের মাঝখানে অবস্থিত চায়ের দোকানে পৌঁছাল। সে মোল্লা নাসিরুদ্দিনকে সেখানে বসে থাকতে দেখল। মোল্লার জামাকাপড় সাধারণ ছিল, পাগড়ি কিছুটা বাঁকা ছিল, আর তিনি তার গাধার সাথে কথা বলছিলেন। বিলালের অভিজ্ঞ চোখ তৎক্ষণাৎ বুঝে নিল যে এই ব্যক্তিটি তার পরবর্তী শিকার হওয়ার জন্য একদম সঠিক। তার মনে হল যে এক গ্রাম্য বুড়ো যে গাধার সাথে কথা বলে, তাকে বোকা বানানো বা হাতের খেয়াল হবে। সে তার দামি পোশাক ঝেড়ে মুখে একটি কৃত্রিম হাসি মেখে মোল্লার দিকে এগিয়ে গেল। আদাব বুজুর্গবার, বিলাল তার গম্ভীর আর মখমলি গলায় বলল। মোল্লা মাথা তুললেন এবং নিজন আধ বোঝা চোখে তাকে দেখলেন। আদাব মুসাফির, মনে হয় রাস্তা হারিয়েছ, অথবা কপাল তোমাকে এখানে নিয়ে এসেছে। বিলাল হাসল, এক মাপা হাসি। কপাল জনাব, কপালই তো মানুষকে বাদশা বানায়, আর কপালই ফকির। আমার নাম বিলাল, আর আমি দূর দেশ থেকে এসেছি। আমি সেই জিনিসের ব্যবসায়ী যা দুনিয়া দেখতে পায় না। মোল্লা মতির পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন, খুব ভালো কথা। আমিও প্রায়ই সেই সব জিনিস দেখি যা কেউ দেখে না,
যেমন আমার গাধার আক্কেলমান্দি। পাশে বসা কিছু গ্রামবাসী হেসে উঠল, কিন্তু বিলালের ধ্যান সরল না। সে মোল্লার পাশের খালি জায়গায় বসে নিজের পকেট থেকে সেই মখমলের বাক্স বের করল। মজাক ভালোই করেন আপনি, বিলাল বলল। তার নজর মোল্লার মুখের উপর স্থির ছিল। কিন্তু আমি আজ এখানে মজাক করতে নয়, বরং তাকদীর বদলাতে এসেছি। আমি শুনেছি এই গ্রামে সাদাসিদে ভাব আছে, কিন্তু এখানে কি সমৃদ্ধি আছে? মোল্লা কাঁধ নাচালেন। সমৃদ্ধির কি আছে বেটা, আজ আছে কাল নেই। আসল দৌলত তো পেটের শান্তি। বিলাল ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। সূর্যের কিরণ সরাসরি সেই চালের দানার উপর পড়ল, আর সেটি এক অদ্ভুত সোনালি আভার সাথে চমকে উঠল। মোল্লার চোখ কিছুটা বড় হল, আর মতিও তার নাক এগিয়ে দিয়ে সেটি শোঁখার চেষ্টা করল। বিলাল চট করে বাক্সটি পিছিয়ে নিল। সাবধান, বিলাল নাটকীয় ভঙ্গিতে সতর্কতা দিল। এটা কোনো মামুলি আনাজ নয় যে আপনার জানোয়ার জলখাবারে খেয়ে ফেলবে। এটা কুবেরের অক্ষত। কুবেরের অক্ষত? মোল্লা সরলতা দেখিয়ে জিজ্ঞাসা করলেন। এটা তো বাসমতির মতোই দেখতে, শুধু একটু বেশি হলুদ। এটাই তো মায়া। বিলাল নিজের গলা নামিয়ে নিল, যেন খুব বড় কোনো রহস্য বলছে। এই দানা আমাকে হিমালয়ের এক গুপ্ত গুহায় তপস্যা করা এক ২০০ বছরের বুড়ো যোগী দিয়েছিলেন। এই দানা স্বয়ং দেবতাদের খাজানা থেকে পড়েছিল। যার কাছে এই দানা থাকে তার ঘরে কখনো ধনের অভাব হয় না। সিন্দুক নিজে নিজেই ভরে যায়, ক্ষেত সোনা ফলাতে শুরু করে। এর দাম বাজারে ১ কোটি টাকা ধরা হয়েছে, কিন্তু এটি বিক্রির জন্য নয়, সাধারণ মানুষের জন্য। মোল্লা বাক্সের দিকে মন দিয়ে দেখলেন, তারপর বিলালের চোখের দিকে। মোল্লার মগজের চাকা দ্রুত ঘুরছিল। তিনি জীবনে অনেক ঠক দেখেছেন, কিন্তু বিলালের স্টাইল সবথেকে আলাদা ছিল। মোল্লা ঠিক করলেন যে এই খেলাটাকে আরও কিছুটা টেনে নিয়ে যাওয়া উচিত। ১ কোটি? মোল্লা অবাক হওয়ার ভান করে বললেন। এত টাকা তো আমি স্বপ্নেও দেখিনি। তাহলে তুমি এটা নিয়ে এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? এটা বিক্রি করে নিজের জন্য মহল কেন বানিয়ে নিচ্ছ না? বিলালের কাছে এই প্রশ্নের উত্তর তৈরি ছিল। সে এক লম্বা শ্বাস নিল আর দুঃখী চেহারা বানালো। বুজুর্গবার, এটাই তো এই দানার অভিশাপ আর বরদান। এই দানা তাঁরই কাছে ফলদায়ী হয় যে এটি কেনে, তার কাছে নয় যে এটি বিক্রি করে। যোগী মহারাজ বলেছিলেন যে আমাকে এটি কোনো নিগদিল মানুষের হাতে দিতে হবে, যে এর কদর বুঝবে। আমার টাকার লোভ নেই, আমার তো শুধু নিজের পরবর্তী যাত্রার জন্য সামান্য খরচ লাগবে। তাই আমি এটি ১ কোটিতে নয়, বরং মাত্র ১০,০০০ টাকায় দিতে রাজি আছি। এটি এক ধরনের দান, সওদা নয়। মোল্লা মাথা নাড়লেন, যেন তিনি তার কথায় পুরোপুরি একমত। এরই মধ্যে মোল্লার গাঁদা মতি বিলালের কোটের পকেট শুকতে শুরু করল। বিলাল বিরক্ত হয়ে গাঁদাটিকে পিছিয়ে দিল। তখনই বিলালের নজর মতির গলায় বাঁধা ওই নোংরা চামড়ার পট্টার উপর পড়ল। আরে, আপনার জানোয়ারকে দূরে রাখুন, বিলাল বলল। আর এটা কি নোংরা জিনিসের গলায় বেঁধে রেখেছেন? এত দুর্গন্ধযুক্ত চামড়া। আপনি যদি এত ধনী হতে চলেছেন, তাহলে অন্তত নিজের গাঁদার জন্য একটি সোনার শিকল কিনে নেবেন। মোল্লা মতির গলার পট্টাটি আদর করে হাত বুলিয়ে একটি রহস্যময় হাসির সাথে বললেন, অজান সেজে থেকো না মুসাফির। সব চকচকে জিনিস সোনা হয় না, আর সব কালো জিনিস কয়লা হয় না। এই পট্টাটি আমার পরদাদা দিয়েছিলেন। তিনি বলতেন যে যতক্ষণ এটি মতির গলায় আছে, ততক্ষণ বিপদ আমার ঘরের রাস্তা ভুলে যাবে। এতে পূর্বপুরুষদের ভারী দোয়া আছে। বিলাল মনে মনে মোল্লাকে নিয়ে হাসাহাসি করল। পাগল বুড়ো নোংরা চামড়াকে দোয়া বলছে। খ্যার, আমার কি, আমার তো শুধু নিজের ১০,০০০ টাকা চাই। তার একটুও আন্দাজ ছিল না যে মোল্লার এই কথা ভবিষ্যতে কতটা সত্যি প্রমাণিত হতে চলেছিল। কিন্তু ঠিক সেইভাবে নয় যেভাবে বিলাল ভাবছিল। ওই পট্টাটি শুধু চামড়া ছিল না, তার ভেতরে এমন কিছু ছিল যা এই গল্পের শেষে সবার চোখ খুলে দেওয়ার মতো ছিল। মোল্লা ফিরে আসলেন বিষয়ে। তাহলে তুমি বলছো যে এই দানা ১ কোটির, কিন্তু তুমি আমাকে ১০,০০০ টাকায় দেবে। ভাই, আমার কাছে তো ১০,০০০ টাকাও একসাথে নেই। তুমি কি ধারে দেবে? বিলালের মনে হলো শিকার জালে ফেসে যাচ্ছে, শুধু আর একটু জোর দেওয়ার দরকার। ধার নয় মোল্লাজি, লক্ষ্মীকে ধারে নিতে নেই, তাতে তার অপমান হয়। আপনি গ্রামের বড় বুজুর্গ, আপনার কাছে কি জমানো পুঁজি নেই? ভাবুন একবার, এই দানা আপনার ঘরে এসে গেলে ১০ কি আপনি ১০ লাখ এভাবেই উড়িয়ে দেবেন। মোল্লা নিজের দাড়ি চুলকালেন। কথা তো তুমি কাজেরই বলছো, কিন্তু একটা শঙ্কা আছে। যদি আমি এটা কিনে নেই তাহলে রাখবো কোথায়? আমার ঘর তো খোলা পড়ে থাকে, চোর ছ্যাচোর তো এটা চুরি করে নিয়ে চলে যাবে। বিলাল উৎসাহের সাথে বলল, এটা যেখানে খুশি রাখতে পারেন, শুধু একটি লাল কাপড়ে জড়িয়ে পুজোর জায়গায় রেখে দিন। আর রইল চোরদের কথা, তো এর সুরক্ষার জন্য আপনাকে এটি কাউকে দেখানো উচিত নয়। এই দানা অদৃশ্য শক্তিদের ডেকে আনে।
মোল্লা গাধার দিকে তাকিয়ে বললেন, মতি শুনছিস, এবার আমাদের দিন বদলাতে চলেছে। এবার তোকে শুকনো ঘাস নয়, শাহী পকোয়ান মিলবে। মতি জবাবে এক জোরে ঘ্যাঁও ঘ্যাঁও ডাক দিল, যাতে বিলাল কিছুটা লাফিয়ে উঠল। তাহলে সওদা পাকা? বিলাল অস্থির হয়ে জিজ্ঞাসা করল। আমার কাছে বেশি সময় নেই, আমাকে পরের গ্রামেও যেতে হবে। মোল্লা নিজের পকেট হাতড়ে একটি পুরনো পুটলি বের করলেন। তিনি ধীরে ধীরে একটা একটা করে নোট গুনতে শুরু করলেন। বিলালের চোখ ওই নোটগুলোর ওপর গেঁথেছিল। মোল্লার ধীর গতি তাকে অস্থির করে তুলছিল। মোল্লা জান বুঝে সময় নিচ্ছিলেন। তিনি বিলালের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। 400, 450, আরে এই নোটটা তো ছেঁড়া, মোল্লা বিড়বিড়িয়ে বললেন। চলবে চলবে, সব চলবে, বিলাল জলদি করে বলল। অনেকক্ষণের কসরতের পর মোল্লা কিছু 1000 টাকা আর কিছু পুরনো রূপোর কয়েন জমা করলেন। দেখো ভাই বিলাল, আমার কাছে নগদ তো 10,000 পুরো নেই, কিন্তু এই কিছু পুরনো কয়েন আছে। আমার স্ত্রীর বালা বিক্রি করে পেয়েছিলাম। এগুলোর ওজন বেশ ভালো। তুমি কি এগুলো গ্রহণ করবে? বিলাল কয়েনগুলোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকালো। সে জানত যে পুরনো রূপোর দাম আজকের নোটের চেয়ে বেশি হতে পারে। দিন দেখি, সে হাত বাড়াল। আপনার শ্রদ্ধা দেখে আমি এই ক্ষতি সইতে রাজি আছি। মোল্লা টাকা বিলালের হাতে দিলেন না, বরং চাতালের ওপর রেখে দিলেন। থামো, আগে মাল তো পরখ করে নি। তুমি বলেছিলে এটা চমকায়, কিন্তু এখন মেঘ হেসে গেছে, এর চমক তো ফিকে হয়ে গেল। বিলাল বিরক্ত হয়ে বাক্সটি মোল্লার মুখের আরও কাছে করে দিল। আরে মোল্লাজি, এই দেখুন, এর নকশা দেখুন, এর আকার দেখুন, এটা একদম আসলে। মোল্লা বাক্সটি হাতে নেওয়ার জন্য হাত বাড়ালেন। সাবধানে বাক্সটি মোল্লার হাতের তালুতে রাখল। মোল্লা সেটি নিজের চোখের একদম কাছে এনে দেখলেন। তারপর সেটি নিজের কানের কাছে নিয়ে গিয়ে নাড়ালেন। আওয়াজ তো করছে না, মোল্লা বললেন। চালের দানা, ঘুঙুর নয়, বিলালের ধৈর্য এবার জবাব দিচ্ছিল। এরই মধ্যে মতি গাধা, যে এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিল, হয়তো বোর হয়ে গিয়েছিল, অথবা সেই দানা থেকে আসা অদ্ভুত কোনো গন্ধ, হয়তো বিলাল সেটিকে কোনো রাসায়নিক তরলে ডুবিয়েছিল চমকের জন্য, তাকে আকৃষ্ট করছিল। মতি নিজের লম্বা ঘাড়টি ধীরে ধীরে মোল্লার কাঁধের ওপর দিয়ে বের করল। মোল্লার ধ্যান পুরোপুরি বিলালের কথার ওপর ছিল, আর বিলালের ধ্যান টাকার ওপর। কেউ মতির নড়াচড়ার ওপর খেয়াল করেনি। মোল্লা বললেন, ঠিক আছে, যদি তুমি বলো তো মেনে নিচ্ছি, কিন্তু একটা শেষ শর্ত আছে। আমাকে এই দানা নিজের হাতের তালুতে রেখে সূর্যের আলোয় দেখতে হবে, বাক্স ছাড়া। বিলালের মনে হল যে এবার সদা হয়েই গেছে। সে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে, পুড়ে গেলে মাটিতে মিশে যাবে। মোল্লা বাক্স থেকে ওই কিমতি দানা নিজের হাতের তালুতে বের করলেন। ওই ছোট্ট দানাটি মোল্লার খসখসে হাতের তালুতে চমকাচ্ছিল। বাহ, কি কারিগরি, মোল্লা ফিসফিস করলেন। ঠিক সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। মতি, যার মুখ মোল্লার কাঁধের ঠিক ওপরে ছিল, সে এক মুহূর্তও দেরি করল না। তার লম্বা জিভ বাইরে বেরোল, এক সাপের মতো লোপকে আসলো, আর মোল্লার হাতের তালু থেকে সেই 1 কোটির দানা এক সরপাত শব্দে গায়েব হয়ে গেল। মোল্লার হাতের তালু এখন খালি। বিলালের হাসি তার মুখের ওপরেই জমে গেল। মোল্লা নিজের খালি হাতের তালু দেখলেন, তারপর মতিকে দেখলেন যে বড় মজায় নিজের মুখ চালাচ্ছে, যেন সে দুনিয়ার সবথেকে সুস্বাদু ব্যঞ্জন খেয়ে নিয়েছে। আরে, মোল্লা জোরে চিৎকার করলেন, মতি, এটা তুই কি করলি? বিলালকে কাটো তো রক্ত নেই, তার মুখ সাদা হয়ে গেল। কি কি ওটা ওটা কি দানাটা খেয়ে নিল? বিলালের আওয়াজ গলায় আটকে গেল। মোল্লা মাসুমিয়তের সাথে মতির গলা জড়িয়ে ধরলেন, আর বিলালের দিকে তাকিয়ে বললেন, মুসাফির, মনে হয় আমার গাধাও ধনী হতে চেয়েছিল। তুমিই তো বলেছিলে যে এটা যে ধারণ করবে তার ভেতরে দৌলত ভরে যাবে। এখন এই দানা এর পেটে আছে, তো টেকনিক্যালি আমার গাধা এখন 1 কোটির হয়ে গেছে না? বিলালের মনে হলো যেন কেউ তার বুকে হাতুড়ি মেরেছে। তার মগজ অসাড় হয়ে গিয়েছিল। তার দামি দানা, তার ট্রাম্প কার্ড এখন একটি গাধার পেটে হজম হচ্ছিল। ক্রোধ, অবিশ্বাস আর লোভের এক মিশ্রিত ভাব তার মুখে ফুটে উঠল। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। মোল্লা না বুঝে বা জান বুঝে এমন এক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যা বিলালের সব ছক ভেস্তে দিয়েছিল। এখন বিলাল খালি হাতে যেতে পারত না, তার নিজের দাম চাইই ছিল। আর এখান থেকেই শুরু হতে চলেছিল সেই তামাশা যা পুরো গ্রামকে একজোট করার মতো ছিল। মোল্লা এখনও মতির মুখ জোর করে খোলার চেষ্টা করার নাটক করছিলেন। থু করে দে মতি, থু করে দে, এটা খাওয়ার জিনিস নয়, এটা 1 কোটি টাকা। কিন্তু মতি এক জোরালো ঢেকুর তুলল আর নিজের চোখ দিয়ে মোল্লাকে এমনভাবে দেখল যেন বলছে, আর আছে নাকি? বিলাল নিজের মুষ্টি পাকালো, তার রাগ এখন সপ্তম আকাশে। মোল্লা, সে গর্জন করল, মজাক বন্ধ করো, আমাকে আমার দানা ফেরত চাই, অথবা তার দাম এক্ষুনি। মোল্লা সোজা হয়ে দাঁড়ালেন, তার মুখ থেকে ঘাবড়ানি গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এক গম্ভীর শান্তি এলো। দাম?
ভাই সদা তো হয়নি, টাকা এখনো চাতালে রাখা আছে, তুমি তোলোনি। আর মাল তো এখন সুরক্ষিত জায়গায় আছে। পরিবেশ টান টান হয়ে গেল। গ্রামবাসী যারা দূর থেকে দেখছিল এবার কাছে আসতে লাগল। তারা আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা গোলমাল হয়েছে। মোল্লা নাসিরুদ্দিন, তার গাঁথা মতি আর এই শহরের ঠগ, এই তিনজন এখন এমন এক নাটকের পাত্র হয়ে উঠেছিলেন যার শেষ কেউ ভাবেনি। বিলালের সওদাগরের মুখ থেকে রং এমনভাবে উড়ে গেল যেন ঝড়ো হাওয়ায় শুকনো পাতা। তার চোখের সামনে তার বছরের পর বছরের ঠগির সবথেকে নায়েব হাতিয়ার, সেই তথাকথিত জাদুকরি চালের দানা, মোল্লা নাসিরুদ্দিনের মরণাপন্ন গাধা মতির কণ্ঠনালীর নিচে নেমে গিয়েছিল। সেই মুহূর্তে আকরামপুরের ওই চাতালের ওপর যে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল তা কোনো গোরস্থানের নিস্তব্ধতার চেয়েও গভীর আর ভীতিজনক ছিল। হাওয়া থমকে গিয়েছিল, এমনকি দূরের গাছে বসা কাকটিও যেন কাঁ কাঁ করতে ভুলে গিয়েছিল। শুধু একটি আওয়াজই প্রতিধ্বনিত হচ্ছিল, মতির গলা থেকে আসা এক ঢোক গেলার শব্দ, যা বিলালের কানে কোনো কামানের গোলার মতো লাগল। বিলালের শরীর কাঁপতে লাগল। এই কাঁপুনি ভয়ের নয়, বরং সেই ভয়ানক রাগের, যা কোনো আগ্নেয়গিরির মতো তার ভেতর ফাটছিল। সে হিতাহিতু জ্ঞান হারিয়ে ঝাঁপিয়ে মতির মুখ দু হাতে চাপটে ধরল। উগরে দে এটাকে, অলক্ষণে জানোয়ার! বিলাল চেঁচালো। সে মতির চোয়াল খোলার জন্য তার পুরো শক্তি লাগাচ্ছিল। আমার 1 কোটির দানা তুই গিলে নিলি, বের কর ওটাকে! মতি যে নিজের দুপুরের ঘুম আর এখন এই হঠাৎ পাওয়া জলখাবারে বেশ সন্তুষ্ট ছিল, তার এই জোর জবরদস্তি একদম পছন্দ হলো না। সে নিজের ঘাড়কে এক ঝটকা দিল, যাতে বিলালের ভারসাম্য বিগড়ে গেল আর সে পেছনের দিকে ধরাস করে পড়ল। ধুলোর এক কুণ্ডলি উড়ল, আর গ্রামের কিছু বাচ্চা যারা তামাশা দেখার জন্য জমা হচ্ছিল, তারা নিজের হাসি চেপে রাখতে পারল না। মোল্লা নাসিরুদ্দিন, যে এতক্ষণ শান্ত বসেছিলেন, নিজের জায়গা থেকে উঠলেন আর বিলালকে তোলার জন্য হাত বাড়ালেন। সাবধানে মুসাফির, সাবধানে, এই গাধা বড় স্বাভিমানী, জোর জবরদস্তি করলে লাথিও মারতে পারে। আর তাছাড়া এখন তো ওই দানা ভেতরে চলে গেছে, এখন ওটা বাইরে বের করার একটাই রাস্তা আছে, আর সেই রাস্তা... খয়রত, তুমি বুদ্ধিমান, ওই রাস্তা বেশ দুর্গন্ধযুক্ত আর লম্বা। বিলাল মোল্লার হাত ঝটকে দিল আর নিজেই উঠে দাঁড়ালো। তার জামাকাপড় ধুলোয় মাখা ছিল আর তার পাগড়ি এক পাশে ঝুঁকে গিয়েছিল। তার মুখ লাল আর বেগুনি হয়ে আসছিল। মজাক বন্ধ করো মোল্লা, বিলাল গর্জন করে বলল। তার আওয়াজ শুনে আশেপাশের ক্ষেত থেকেও কৃষকরা কাজ ছেড়ে জমা হতে লাগল। তোমার আন্দাজও আছে তোমার এই জানোয়ার কি করেছে? এ আমার পুরো ভবিষ্যৎ, আমার পুরো দৌলত খেয়ে নিয়েছে। ওই দানা 1 কোটির ছিল, 1 কোটি! ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। 1 কোটি? করিম চাচা নিজের লাঠি ঠুকে জিজ্ঞাসা করলেন। আরে এত টাকা তো পুরো জেলায় কারো কাছে নেই, ওটা কি হিরে ছিল? না, অন্য এক কৃষক বলল, আমি শুনেছি ওটা চালের দানা ছিল। চালের দানা 1 কোটির? লোকে অবাক হয়ে গেল। বিলাল ভিড়ের দিকে ফিরে নিজের কথাকে ওজন দেওয়ার চেষ্টা করল। সে জানত যে এখন টাকা তো গেছে, কিন্তু যদি সে গ্রামবাসীদের ওপর চাপ সৃষ্টি করে, তাহলে হয়তো মোল্লার থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। হ্যাঁ, ওটা কোনো সাধারণ চাল ছিল না, বিলাল নাটকীয় ভঙ্গিতে হাত ছড়িয়ে বলল। সেটা সিদ্ধ চাল ছিল, তাকে হিমালয়ের যোগীরা মন্ত্র দিয়ে অভিশপ্ত করেছিল, মন্ত্রপুত করেছিল। যে ওটাকে নিজের সিন্ধুকে রাখত, তার 7 পুরুষ রাজত্ব করত। আমি তো ভালো করতে এসেছিলাম, এই মোল্লাকে ওই খাজানা 20 দামে দিচ্ছিলাম, কিন্তু এই গাধা সব বরবাদ করে দিল। তারপর সে মোল্লার দিকে ফিরল, তার চোখের রক্ত নেমে এসেছিল। আমাকে আমার দাম চাই এক্ষুনি, হয় আমাকে 1 কোটি টাকা দাও, অথবা আমি তোমাকে আর তোমার গাধাকে শহরের আদালতে টেনে নিয়ে যাব। মোল্লা নাসিরুদ্দিন এক লম্বা শ্বাস নিলেন আর নিজের দাড়িতে হাত বোলালেন। তিনি একদমই বিচলিত লাগছিলেন না। তার চোখে সেই চমক ছিল যা প্রায়ই তখন আসে যখন তিনি কাউকে নিজের কথার জালে ফাঁসাতে চলেছেন। ভাই বিলাল, মোল্লা খুব সংযমের সাথে বললেন, রাগ আক্কেল খেয়ে নেয়, ঠিক যেমন আমার গাধা তোমার চাল খেয়ে নিল। এখন একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি বলছো যে ওই দানা 1 কোটির ছিল, ঠিক? হ্যাঁ, একদম ঠিক, বিলাল গর্জে উঠল। আর তুমি এটাও বলেছিলে যে ওই দানার বৈশিষ্ট্য এই যে ওটাকে ধারণ করে তার কাছে অগাধ ধন সম্পত্তি চলে আসে, সে ধনবান হয়ে যায়, ঠিক? বিলাল কিছুটা থতমত খেল। সে বুঝতে পারছিল না মোল্লা কোন দিকে যাচ্ছেন। হ্যাঁ, বলেছিলাম তো, তাতে কি? তাহলে ব্যাপার একদম পরিষ্কার। মোল্লা হাসতে হাসতে ভিড়ের দিকে দেখলেন আর তারপর বিলালের উদ্দেশ্যে বললেন, এখন ওই দানা আমার গাধার পেটে, অর্থাৎ টেকনিক্যালি ওই দানা এখন আমার গাধা ধারণ করে নিয়েছে। তোমার তর্ক অনুযায়ী এখন আমার গাধা দুনিয়ার সবথেকে আমির গাধা হয়ে গেছে। যে প্রাণীর পেটে 1 কোটির খাজানা আছে, তার দাম তো নিজে নিজেই বেড়ে গেল না? ভিড়ের মধ্যে থেকে কেউ জোরে বলল, কথা তো কাজের, গাধা এখন চলন্ত সিন্দুক হয়ে গেছে।
হাসির রোল উঠল। বিলালের মাথা চক্কর খেল। মোল্লার এই অযৌক্তিক যুক্তি তাকে আরও বেশি খেপাচ্ছিল। মোল্লা, আমাকে শব্দের খেলায় জড়িও না। গাধা গাধাই থাকে, চাই সে সোনা খাক আর ভুসি। আমাকে আমার লোকসান চাই। তুমি বলেছিলে তুমি কিনবে, তাই এটা তোমার দায়িত্ব। আরে কেমন কথা বলছ? মোল্লা অবাক হওয়ার নাটক করলেন। সওদা পুরো কোথায় হয়েছিল? আমি টাকা চাতালে রেখেছিলাম, তুমি তোলনি। দানা আমার হাত থেকে গাধা খেয়ে নিয়েছে, আমি নিজের পকেটে রাখিনি। এটা তো ঈশ্বরীয় সংকেত। হয়তো ওপরওয়ালা চেয়েছিলেন যে এই খাজানা কোনো মানুষকে নয় বরং এই অবলা জানোয়ারকে দেওয়া হোক। তখনই বিলালের নজর চাতালের ওপর রাখা ওই টাকার ওপর পড়ল। সে ঝট করে ওই টাকা তুলে নিল। ঠিক আছে, এই টাকা তো আমি রাখছি ক্ষতিপূরণ হিসেবে, কিন্তু এটা যথেষ্ট নয়। এটা তো উটের মুখে জিরে নয়, গাধার মুখে চালের মতো। আমাকে বাকি টাকা চাই। মোল্লা তাকে আটকালেন না। তিনি জানতেন যে ওই ১০-১২ হাজার টাকায় বিলালের পেট ভরবে না। কিন্তু এখন মোল্লাকে খেলার পরবর্তী চাল চালতে হবে। দেখো বিলাল, মোল্লা গম্ভীর হয়ে বললেন, তুমি একজন ব্যবসায়ী। তুমি জানো যে ব্যবসায় ঝুঁকি থাকে। এখন দানা তো ফেরত আসতে পারে না যতক্ষণ না আমরা প্রকৃতির নিয়মের অপেক্ষা করি। কিন্তু যদি তোমার মনে হয় যে তোমার লোকসান হয়েছে, তো আমি একটি প্রস্তাব রাখছি। বিলালের কান খাড়া হয়ে গেল। কি প্রস্তাব? তুমি বলছো যে এই গাধার পেটে ১ কোটির মাল আছে। ঠিক আছে, তাহলে তুমি এই গাধাটি নিয়ে যাও। ভিড় সজাগ হয়ে গেল। মতি মোল্লার সাথী, যাকে তিনি নিজের ছেলের মতো মানতেন, তাকে মোল্লা দিতে রাজি ছিলেন। মতিও যেন এই কথা শুনল আর জোরে র্যাকালো, ঘ্যাও ঘ্যাও, যেন প্রতিবাদ করছে। বিলাল গাধাটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। এক মরণাপন্ন জেদি আর দুর্গন্ধযুক্ত গাধা। কিন্তু তারপর তার খেয়াল হল, যদি সত্যিই চালের দানা এর পেটে থাকে, তো কে জানে তার কোনো অংশ, কোনো ধাতু, কোনো রত্ন। যদি ওই চাল আসলই নয় বরং সোনার তৈরি হয়ে থাকে, তো এর পেটে সুরক্ষিত হবে। আর যদি নাও হয়, তো সেই গাধাটিকে শহরে নিয়ে গিয়ে জাদুকরি গাধা নামে প্রদর্শনী লাগিয়ে লোকেদের বোকা বানাতে পারবে। ঠগের মগজ সবসময় সুযোগ খোঁজে। তুমি তুমি আমাকে এই গাধা দিতে রাজি আছো? বিলাল সন্দেহের সাথে জিজ্ঞাসা করল। হ্যাঁ, মোল্লা ভারী মনে বললেন, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? মোল্লা মতির কাছে গেলেন আর তার গলায় বাঁধা ওই পুরনো ময়লা চামড়ার পট্টাটিকে কষে ধরে ফেললেন। ওই পট্টাটি খুব পুরনো ছিল, জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া আর ময়লার আস্তরণে কালো হয়ে গিয়েছিল। মোল্লা ওটিকে এমনভাবে ধরেছিলেন যেন সেটি গাধার চেয়েও বেশি কিমতি। তুমি গাধা নিয়ে যেতে পারো, মোল্লা রহস্যময় গলায় বললেন, কিন্তু এই পট্টা আমার কাছেই থাকবে। এটি আমার পরদাদার স্মৃতি, এটি আমি কাউকে দিতে পারবো না। গাধা তোমার, পট্টা আমার। বিলাল ঘিন্নার সাথে ওই পট্টাটিকে দেখল। এই পচা ছামড়া, আরে রেখে দাও তোমার এই কবার। আমার তো গাধাকে নিয়ে মানে, বা বলা যায় ওর পেটে যা আছে সেটা নিয়ে মানে। খোলো এটা। মোল্লা পট্টা খোলার জন্য হাত বাড়ালেন, কিন্তু তারপর থেমে গেলেন। তিনি বিলালের চোখের দিকে তাকালেন আর এক অদ্ভুত কথা বললেন, যা সেই সময় তো কেউ বুঝতে পারেনি, কিন্তু যা এই গল্পের ভিত খাপিয়ে দেওয়ার মতো রহস্যের জন্ম দিল। বিলাল, মোল্লা খুব নিচু গলায় বললেন, যাতে শুধু বিলাল শুনতে পায়, তোমার মনে হচ্ছে যে তুমি ১ কোটি হারিয়েছ, কিন্তু সত্যি তো এই যে আসল দৌলত কখনো দেখা যায় না। এই পট্টা, এটা শুধু চামড়া নয়, এটা বোঝা যা শুধু আমার মতিই বইতে পারত। এখন যখন তুমি মতিকে নিয়ে যাচ্ছ, তো মনে রেখো, সব খালি দেখা জিনিস খালি হয় না। বলতে বলতে মোল্লা পট্টাটি খোলার নাটক করলেন, কিন্তু তার আঙুল কাঁপছিল। আসলে মোল্লা পট্টা খুলতেই চাইছিলেন না, এটা তার চালের অংশ ছিল। তিনি জানবুঝে পট্টার বকলসকে এমনভাবে ফাঁসিয়ে দিলেন যে ওটা খুলেই না। অনেকক্ষণ যুঝে মোল্লা হতাশা দেখালেন, আরে এটা তো জ্যাম হয়ে গেছে, বছরের পর বছর খোলা হয়নি না। মোল্লা ঘাম মুছতে মুছতে বললেন, এখন যদি এটাকে কাটা হয় তো অপয়া হবে, আমার পূর্বপুরুষদের আত্মা রাগ করবে। বিলাল এখন অধৈর্য হচ্ছিল। ও ছাড়ো তো এই অন্ধবিশ্বাস, যদি না খুলে তো থাক গাধার গলায়, আমার কোনোই নোংরা পট্টা চাই, আমি শহরে গিয়ে এটাকে কেটে ফেলে দেব। মোল্লার চোখে এক চমক আসল। না, তিনি প্রায় চিৎকার করে উঠলেন, তুমি ওটা কাটবে না, কথা দাও। যদি গাধা নিয়ে যেতে হয় তো এই পট্টা সবসময় ওর গলায় থাকতে হবে। যেদিন এই পট্টা নামল, সেদিন এই গাধার কপালও নেমে যাবে, আর হয়তো তোমারও। বিলাল ভাবল, পাগল বুড়ো, এক পট্টার জন্য এত ড্রামা। তার শুধু গাধার সাথেই মানে ছিল। সে জলদি করে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাটব না, এখন দড়িয়ে আমাকে দাও। মোল্লা এক মুহূর্তের জন্য মতির দিকে তাকালেন। মতির বড় বড় কালো চোখ মোল্লাকে দেখছিল। মোল্লা মতির কানে ফিসফিস করে বললেন, মাফ করিস বন্ধু, কিন্তু দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য তোকে একটু কষ্ট সইতে হবে। চিন্তা করিস না,
তুই জলদি ফেরত আসবি, আর সেটাও শানের সাথে। মোল্লা দড়ি বিলালের হাতে ধরিয়ে দিলেন। সওদা হয়ে গিয়েছিল। 1 কোটির তথাকথিত চালের বদলে বিলাল একটি গাধা পেয়েছিল। যেমনই বিলাল দড়ি ধরে হাঁটতে লাগল, সে ঘুরে গ্রামবাসীদের বলল, শোনো সবাই, তোমরা সব সাক্ষী। মোল্লা এই গাধা আমাকে আমার 1 কোটির লোকসানের বদলে দিয়েছে। এখন এই গাধা আমার, আর ওর পেটে যা আছে সেটাও আমার। এটা এখন দুনিয়ার সবথেকে দামি গাধা, 1 কোটির গাধা। বিলালের এই ঘোষণা করা তার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল, অথবা হয়তো মোল্লার পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বিলাল গাধাটিকে টানতে টানতে গ্রাম থেকে বাইরের দিকে এগিয়ে গেল। মতি আটকে গেল। সে তার মালিককে ছেড়ে যেতে চাইছিল না। বিলাল দড়ি টানল, গালি দিল, কিন্তু মতি টস থেকে মস হল না। মোল্লা পেছন থেকে বললেন, আদর দিয়ে বিলাল, আদর দিয়ে। মতি হুকুমের গোলাম নয়, মহব্বতের কাঙাল। ওকে বলো যে তুমি ওকে শাহী দাওয়াতে নিয়ে যাচ্ছ। বিলাল দাঁত কিড়মিড় করে মতিকে পুচকারল। চল ভাই চল, তোকে সোনার ভুসি খাওয়াবো। অদ্ভুত ব্যাপার ছিল। সোনার নাম শুনতেই মতি চলতে লাগল। গ্রামবাসী হেসে উঠল। বিলাল ধুলো উড়িয়ে নিজের 1 কোটির গাধাকে নিয়ে শহরের দিকে যাওয়া মেঠো পথে গায়েব হয়ে গেল। মোল্লা সেখানেই দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না ধুলো থিতিয়ে গেল। করিম চাচা কাছে এসে জিজ্ঞাসা করলেন, মোল্লা, এটা তুমি কি করলে? নিজের সাথীকে দিয়ে দিলে ওই ঠগকে, আর সেটাও ওই মিথ্যে চালের বদলে। মোল্লা হাসলেন, আর নিজের পকেট থেকে একটি ছোট্ট সামান্য চালের দানা বের করলেন। একদম বিলালের কাছে যেমনটি ছিল তেমন, শুধু ওটার ওপর সোনালি রং ছিল না। চাচা, মোল্লা বললেন, চাল তো চালই হয়, তার দাম 1 কোটি নয়, শুধু খিদে মেটানোর মতো হয়। কিন্তু মানুষের লোভ তাকে 1 কোটির বানিয়ে দেয়। তো মতির কি হবে? করিম চাচা চিন্তার সাথে জিজ্ঞাসা করলেন। মতি? মোল্লা হাসলেন। মতি তো নিজের কাজ করতে গেছে। ও ওই ঠগকে সেই পাঠ পড়াবে যা কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। আর রইল কথা ওই পটটার। মোল্লার গলা নিচু হয়ে গেল। ওই পটটায় একটি রহস্য আছে, এমন এক রহস্য যা বিলালকে শুতে দেবে না। এখানে গল্পে এক আকর্ষণীয় মোড় আসে, এমন এক তথ্য যা সেই সময় কেউ খেয়াল করেনি, শুধু মোল্লা ছাড়া। যখন বিলাল মতিকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন মতির গলার পট্টা থেকে এক খুব ধীর কিন্তু ভারী ঝনঝনানি শব্দ আসছিল। এই শব্দ চামড়ার ঘর্ষণের ছিল না, বরং ধাতুর ছিল। মোল্লা মিথ্যে বলেননি যে ওই পট্টা তার পূর্বপুরুষদের ছিল। আসলে মোল্লার পরদাদা, যিনি এক জামানায় শাহী খাজাঞ্চির রক্ষক ছিলেন, তিনি নিজের জীবনভরের আয়, কিছু বহুমূল্য সোনার মোহর ওই পট্টার স্তরে স্তরে খুব হুঁশিয়ারির সাথে সেলাই করে দিয়েছিলেন। ওই পটটা বাইরে থেকে কিম্বুত আর নোংরা দেখাত, কিন্তু ভেতর থেকে ওটা সত্যি লক্ষ টাকার ছিল। বিড়ম্বনা দেখুন, বিলাল যে এক নকল 1 কোটির চালের জন্য কাঁদছিল, সে আদতে আসল সোনা ভরা পটটা নিজের সাথে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার এ ব্যাপারে কোনো খবরই ছিল না। তার তো শুধু গাধার পেটের চিন্তা ছিল, অথচ খাজানা গাধার গলায় ঝুলছিল। মোল্লা জানতেন যে বিলালের নজর কখনো ওই নোংরা পট্টার ওপর যাবে না, কারণ তার মগজ তো জাদুকরি চালের মোহে ফেসে আছে। এটা মোল্লার সবথেকে বড় জুয়া ছিল। তিনি নিজের আসল দৌলাত বাজি লাগিয়ে গিয়েছিলেন শুধু এটা প্রমাণ করার জন্য যে লোভ মানুষকে অন্ধ করে দেয়। সন্ধে নামতে লাগল। বিলাল মতিকে নিয়ে জঙ্গলের পথে শহরের দিকে এগোচ্ছিল। রাস্তা শুনশান ছিল, আর রাতের ছায়া গভীর হয়ে আসছিল। বিলাল এখন ক্লান্ত হয়ে পড়েছিল, আর তার রাগ ফের উথলে উঠছিল। তার উপলব্ধি হতে শুরু করেছিল যে গাধাকে সাথে নিয়ে যাওয়া এক আপদ। মতি প্রতি একটু পরপর থেমে যেত, কখনো খাওয়ার জন্য, কখনো জিরোনোর জন্য। চল, না হলে এখানেই ছেড়ে দেব, বিলাল চেঁচালো। তখনই ঝোপঝাড়ে খসখস শব্দ হল। বিলাল সতর্ক হয়ে গেল। জঙ্গলের এই অংশে চোর ডাকাতের ভয় থাকত, কিন্তু বিলালের মনে হল যে তার কাছে লুট করার মতো এখন বেঁচে আর কি আছে। তার পকেটে মোল্লার দেওয়া কিছু কয়েন আর এই গাধা আছে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে নিজেই গ্রামে ঘোষণা করেছিল, এটা 1 কোটির গাধা, আর জঙ্গলেরও কান থাকে। দুটো ছায়া যারা বিলালের পিছু গ্রামের সীমানা থেকেই করছিল, এখন তার কাছে আসছিল। এরা ছিল লালু আর মাল্লু, এলাকার নামী চোর, কিন্তু বুদ্ধিতে একটু কাঁচা। তারা গ্রামে বিলালের তামাশা দেখেছিল। তারা শুনেছিল যে গাধাটি 1 কোটির জাদুকরি চাল খেয়েছে। তাদের চোখে এখন গাধা নয়, বরং 4 পাওয়ালা সিন্দুক দেখা দিচ্ছিল। বিলাল একটি গাছের নিচে থেমে শ্বাস নিল। সে মতিকে গাছে বাঁধল আর নিজে মাটিতে বসে পড়ল। সে বিড়বিড়িয়ে বলছিল, কাল সকাল হতেই শহরের কসাইকেই গাধা বিক্রি করে দেব। অন্তত চামড়ার টাকা তো মিলবে,
আর পেট পেট ফেড়ে দেখব যে ওই দানা বেঁচে আছে কিনা। মতি এটা শুনল আর জোরে কান ফড়ফড়াল। পট্টার ভেতরে লুকিয়ে থাকা সোনার মোহরগুলো একে অপরের সাথে ধাক্কা খেল। ছন ছন। বিলাল আওয়াজ শুনল। এটা কিসের আওয়াজ ছিল? সে এদিক ওদিক দেখল। তার মনে হলো হয়তো কোনো পোকা হবে। সে পাত্তা দিল না। যদি সে ওই সময় ওই পট্টা বা বেল্টটি খুলে দেখে নিত, তাহলে হয়তো তার কপাল বদলে যেত। কিন্তু যেমনটা মোল্লা বলেছিলেন, ভাগ্যও তাকেই সঙ্গ দেয় যার নিয়াত পরিষ্কার থাকে। ওদিকে ঝপের পেছনে লুকিয়ে থাকা লালু মাল্লুর কানে ফিসফিস করে বলল, শুনলি ওস্তাদ, এ কসাইকে বেচার কথা বলছে। যদিও গাধাটাকে মেরে ফেলে, তবে 1 কোটির খাজানা ওর হাতে লেগে যাবে। না, মাল্লু ধীরে করে বলল, কিন্তু তার চোখে লোভ চিকচিক করছিল। আমরা এমনটা হতে দেব না। ওই খাজানা আমাদের। গাধার পেটে জাদুকরি চাল আছে। যে গাধার মালিক, সে খাজানার মালিক। তাহলে কি করি? অপেক্ষা, মাল্লু এক শয়তানি হাসির সাথে বলল। যেমনই এই ঠক ঘুমোবে, আমরা গাধাটাকে উড়িয়ে নিয়ে যাব। ভাব একবার, 1 কোটি, আমরা আমাদের নিজেদের আস্ত একটা গ্রাম কিনে নেব। রাত গভীর হল। বিলাল ক্লান্তিতে চূর হয়ে ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়ল। নাক ডাকার শব্দ হতে লাগল। মতি জেগেছিল। সে জাবর কাটছিল আর তার নজর অন্ধকারের মধ্যে কিছু খুঁজছিল। হয়তো তার মোল্লার কথা মনে পড়ছিল। তখনই দুটো ছায়া পা টিপে টিপে গাধার দিকে এগিয়ে আসলো। লালু বিলালের দিকে নজর রাখল আর মাল্লু ধীরে করে মতির দড়ি খুলে নিল। মতি ভেকানোর চেষ্টা করল, কিন্তু মাল্লু তৎক্ষণাৎ তার মুখে একটা কাপড় বেঁধে দিল আর তার সামনে কিছু তাজা সবুজ ঘাস, যা তারা নিজেদের সাথে এনেছিল, দেখালো। লোভিমতি ঘাসের সুগন্ধ পেয়ে চুপ হয়ে গেল এবং চোরদের সাথে চলতে লাগল। বিলাল ঘুমিয়ে রইল আর তার 1 কোটির গাধা, যার গলায় আসল খাজানা আর পেটে নকল খাজানার গল্প ছিল, অন্ধকারে গায়েব হয়ে গেল। সকালে যখন বিলালের চোখ খুলল, তখন সূর্য মাথার ওপর। সে হাই তুলল আর হাত বাড়ালো মতির দড়ি ধরার জন্য, কিন্তু হাত হাওয়ায় রয়ে গেল। সামনে গাছ ছিল, কাঁটা দড়ির একটা টুকরো ছিল, কিন্তু গাধা উধাও। মতি? বিলাল ধরফড়িয়ে উঠল। গাধা ওরে গাধা! সে চারদিকে দেখল। মাটিতে পায়ের ছাপ ছিল, দুটো মানুষের আর একটা গাধার। বিলালের মাথা ঘুরে গেল। চুরি! আমার গাধা চুরি হয়ে গেছে! আমার 1 কোটি চুরি হয়ে গেছে! সে পাগলের মতো চিৎকার করতে লাগল আর জঙ্গলে এদিক ওদিক ছুটতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গল্প এখন এক নতুন রোমাঞ্চকর আর হাস্যকর মোড়ে পৌঁছে গিয়েছিল। মোল্লা নিজের ঘরে শান্তিতে ঘুমোচ্ছিলেন। বিলাল নিজের জঙ্গলে নিজের কপালকে অভিশাপ দিচ্ছিল, আর দুটো মূর্খ চোর দুনিয়ার সবথেকে দামি গাধাকে নিয়ে এক গুহার দিকে ছুটছিল, এই আশায় যে ওই গাধা তাদের রাজা বানিয়ে দেবে। তারা জানত না যে তারা নিজেদের সাথে শুধু একটা জানোয়ার নয়, বরং মোল্লা নসিরুদ্দিনের এমন এক ধাঁধা নিয়ে যাচ্ছিল, যার সমাধান করা তাদের সাধ্যের বাইরে ছিল। আর মতি তো শুধু খুশি ছিল যে তাকে হাঁটতে দেওয়া হচ্ছে আর হয়তো নতুন জায়গায় নতুন খাবার মিলবে। তার গলার পটটা প্রতি কদমে ঝনঝন করে বাজছিল। সেই রহস্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, যা মোল্লা দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছিলেন। চোরদের মনে হলো হাতে লেগেছে খাজানা, কিন্তু গাধা বেরোলো তাদের চেয়েও বড় সায়ানা। গুহায় কি গাধা উগ্রবে শোনা, নাকি চোরদের সাথে হবে কোনো ঘৃণা করা খেলনা? কিভাবে মোল্লার গাধা চোরদের নাকে দড়ি দিয়ে ঘোরালো? ঘন জঙ্গলের নিস্তব্ধতা শুধু ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতার মর্মর শব্দে ভাঙছিল। রাত তার পূর্ণ যৌবনে ছিল, আর আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। ঠিক যেমন ভাগ্য আজ রাতে আকরামপুরের জঙ্গলে 3টে আলাদা আলাদা দলের সাথে খেলছিল। একদিকে মোল্লা নাসিরুদ্দিন নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, অন্যদিকে ঠগ বিলাল নিজেরই মূর্খতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল, আর তৃতীয় দিকে আমাদের গল্পের নতুন নায়ক চোর লালু আর মল্লু দুনিয়ার সবথেকে কিমতি গাধা মতিকে টানতে টানতে নিজেদের গোপন গুহার দিকে নিয়ে যাচ্ছিল। লালু আর মল্লুর খুশির ঠিকানা ছিল না। তাদের পায়ে ক্লান্তি ছিল, কিন্তু মনে কোটিপতি হওয়ার স্বপ্ন লাফাচ্ছিল। মল্লু, যে লম্বা একটু ছোট ছিল কিন্তু বুদ্ধিতে নিজেকে বড় মনে করত, গাধার দড়ি ধরে সামনে হাঁটছিল। পেছনে আসছিল লালু, বারবার পেছনে ঘুরে দেখছিল যে কেউ তাদের পিছু করছে কিনা। ওস্তাদ, লালু হাসতে হাসতে বলল, যারা ধীরে চলো, এটা গাধা, ঘোড়া নয়, আর এটা কোনো মামুলি গাধাও নয়, এটা আমাদের 7 পুরুষের খাজানা। যদি এতে একটা আঁচড়ও লেগে যায়, তবে ওই জাদুকরি চালের আঁচড় কমে যেতে পারে। মল্লু দড়িটা একটু ঢিলে ছাড়ল আর মতির পিঠে হাত বলালো। ঠিকই বলছিস তুই, আর এই গাধা তো এখন আমাদের জন্য গাধা রইল না, এটা তো চলন্ত শাহী খাজানা। ভাব, কাল সকালে যখন আমরা আমির হয়ে যাব, তখন সবথেকে আগে কি কিনব? লালুর চোখে চমক এসে গেল। আমি তো নিজের জন্য শহরে একটা হাভেলি কিনব, আর তাতে রেশমি গদি পাতব, আর হ্যাঁ, খুব করে বাদাম আর পেস্তা খাব।
মতি যেমনই বাদাম আর পেস্তা শুনল, সে নিজের কান খাড়া করে দিল আর একটা হালকা র্যাঁকানোর শব্দ বের করল। সে বুঝতে পারছিল না যে এই দুই অচেনা লোক তাকে রাতের অন্ধকারে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু শাহী দাওয়াতের কথা তার মনে ছিল, যা তার মালিক বলেছিল। তার মনে হলো হয়তো এই লোকগুলো তাকে ওই দাওয়াতেই নিয়ে যাচ্ছে। অনেক কসরতের পর তারা জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত তাদের পুরনো গুহার কাছে পৌঁছাল। এই গুহাটি পাহাড়ের নিচে তৈরি ছিল, আর ঝোপঝাড়ে এতটাই ঢাকা ছিল যে দিনেও কারোর চোখে পড়ত না। চোরেরা মতিকে গুহার ভেতর ঢুকিয়ে দিল আর একটা মশাল জ্বালাল। মশালের হলুদ আলোয় গুহার দেওয়ালগুলো চমকে উঠল। সেখানে আগে থেকেই কিছু চুরি করা বাসনপত্র, পুরনো কাপড় আর কিছু হাতিয়ার পড়েছিল। কিন্তু আজ রাতে ওই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা মতিকে সবথেকে নায়েব লাগছিল। এখন কি? লালু মতিকে এক কোণে বাঁধতে বাঁধতে জিজ্ঞাসা করল, খাজানা কিভাবে বের করব? পেট কাটতে হবে নাকি? মল্লু তাকে একটা চর কষালো। পাগল হয়ে গেছিস নাকি? পেট কেটে দিলে তো গাধা মরে যাবে, আর যদি গাধা মরে যায় তবে ওই জাদুকরি চাল যা এর পেটে নিজের কাজ করছে সেটাও খারাপ হয়ে যাবে। আমি শুনেছি যে এমন জাদুকরি চালকে সোনায় বদলানোর জন্য পেটের গরম আর সময়ের দরকার হয়। আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা কতক্ষণ? সকাল পর্যন্ত? মল্লু জ্ঞানীর মতো বলল। সকালে যখন এ প্রাতঃকর্ম করবে তখন আমরা আমাদের সোনা পাব। পাচন প্রক্রিয়াই হলো সেই চুল্লি যা ওই দানাকে সোনায় বদলে দেবে। লালু নাক সিটকাল। ছি, মানে আমাদের এর গোবরে সোনা খুঁজতে হবে? আরে বেকুফ, মল্লু চেঁচাল। সোনার জন্য তো লোকে কাদায়ও হাত দেয়, এটা তো তাও গাধা। এখন চুপ কর আর এর সেবায় লেগে যা। একে খুশি রাখা জরুরি। যদি এ টেনশনে থাকে তবে সোনা হবে না। ওই রাতে গুহায় যা হলো তা কোনো রাজপ্রাসাদের দৃশ্য থেকে কম ছিল না। শুধু তফাৎ এইটুকু যে রাজা ছিল একটা গাধা আর সেবক ছিল দুই চোর। লালু আর মল্লু নিজেদের চুরি করা রসদ থেকে সবথেকে ভালো জিনিসগুলো বের করল, গুড়, ছোলা আর কিছু বাসি রুটি। তারা মতির সামনে খাবারের স্তূপ লাগিয়ে দিল। মতি যে জীবনভর শুকনো ঘাস আর মোল্লার বুকুনি খেয়েছিল, তার মনে হল সে সত্যি সত্যি স্বর্গে চলে এসেছে। সে খুব আয়েশ করে গুড় খেতে শুরু করল। মাঝে মাঝে মল্লু গাধার পা টিপে দিত আর হাওয়া দিত। মতি নিজের চোখ বন্ধ করে এই শাহী সেবার আনন্দ নিচ্ছিল। তার গলায় বাঁধা ওই পুরনো ময়লা পট্টা মশালের আলোয় অদ্ভুতভাবে চমকে উঠছিল। লালুর নজর ওই পট্টার ওপর পড়ল। ওস্তাদ বলল, এই পট্টাটা কত নোংরা, এটা খুলে দি, গাধাটা আরাম পাবে। যেমনই লালু পট্টায় হাত লাগাল, মতি নিজের চোখ খুলল আর জোরে মাথা নাড়াল। তার মোল্লার এই কথা মনে ছিল যে এই পট্টাই তার ভাগ্য। হয়তো গাধার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল যে এই পট্টাই তার আসল সুরক্ষা। মল্লু লালুর হাত থামিয়ে দিল। থাক গে, মোল্লা খুব চালাক লোক। কি জানি ও এই পট্টায় কোনো তাবিজ বেঁধে রেখেছে কিনা। যদি আমরা এটা খুলি আর জাদু ভেঙে যায়, যেমন আছে তেমনই থাকতে দে। এইভাবে ওই রাতেও ওই পট্টাটি, যার ভেতরে লাখ টাকার মহর সেলাই করা ছিল, চোরেদের চোখের সামনে থেকেও অদৃশ্য রয়ে গেল। তারা ওই কাল্পনিক সোনার অপেক্ষায় ছিল যা গাধার পেটে ছিল, অথচ আসল সোনা গাধার গলায় ঝুলছিল। ওদিকে জঙ্গলে বিলাল সওদাগরের অবস্থা খারাপ ছিল। অন্ধকার ঘন ছিল, আর জঙ্গলের ডরাবনা আওয়াজ তাকে ভয় দেখাচ্ছিল। সে একটা বড় পাথরের ওপর বসে নিজের কপালকে দোষ দিচ্ছিল। তার জামাকাপড় ঝোঁপে আটকে ছিঁড়ে গিয়েছিল, আর মুখে আঁচড়ের দাগ ছিল। ধোকা, সব ধোকা, বিলাল বিড়বিড় করছিল। ওই মুল্লা, ওই শয়তান, ও নিশ্চয়ই কোনো কালা জাদু করেছে। গাধা হাওয়ায় গায়েব হয়ে গেল? না না, নিশ্চয়ই ওটাকে কোনো জানোয়ার খেয়ে ফেলেছে। কিন্তু দড়ি কাটা ছিল, তার মানে কেউ ওটাকে নিয়ে গেছে। বিলালের মাথায় এখন একটাই চিন্তা সাওয়ার ছিল, প্রতিশোধ। কিন্তু প্রতিশোধ কার থেকে নেবে? গাধা উধাও, মোল্লা গ্রামে, আর সে এখানে জঙ্গলে একা। তার খিদেও পাচ্ছিল আর তেষ্টাও। তার মনে পড়ল যে তার কাছে ওই চালের দানাটা ছিল, যা বেচে সে বড়লোক হতে চেয়েছিল। এখন তার কাছে না চাল ছিল, না টাকা, আর না ওই 1 কোটির গাধা। হে ভগবান, বিলাল আকাশের দিকে তাকিয়ে বলল, যদি ওই গাধা আমাকে ফেরত দিয়ে দাও, তবে আমি কসম খাচ্ছি যে আমি ওটাকে বেচে আধা টাকা গরিবদের বিলিয়ে দেব। না, 10 টাকা। চলো অন্তত ওটাকে ভালোভাবে খাবার তো খাওয়াবো। বিলালের এই প্রার্থনা হাওয়ায় কোথাও হারিয়ে গেল। সে উঠল আর জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল এই আশায় যে হয়তো গাধার খুঁড়ের ছাপ পেয়ে যাবে। ফিরে আসি গুহায়। সকালের প্রথম কিরণ পাথরের ফাটল দিয়ে ভেতরে উকি মারতে লাগল। লালু আর মল্লু পুরো রাত ঘুমোয়নি। তারা মতির পেছনে বাবু হয়ে বসেছিল।
চোখে আশা আর হাতে একটা বড় ঝুড়ি নিয়ে। মতি উঠল, হাই তুলল, আর তারপর প্রকৃতি নিজের কাজ করল। এসে গেছে, এসে গেছে! লালু উৎসাহে চেঁচাল। মল্লু তাকে চুপ থাকার ইশারা করল। শান্ত থাক, পাছে সোনা ভয় পেয়ে যায়। দুটো চোর খুব উৎসুক হয়ে ওই স্তূপটা নিরীক্ষণ করতে শুরু করল। লালু একটা কাঠি দিয়ে ওটা খোঁচাল। মল্লু মশাল কাছে নিয়ে আসলো। কিছু দেখলি? মল্লু জিজ্ঞাসা করল। তার গলায় অস্থিরতা ছিল। কালো, খয়েরি আর অল্প ঘাস। লালু হতাশ হয়ে বলল, সোনা তো দেখা যাচ্ছে না ওস্তাদ। মন দিয়ে দেখ, হয়তো সোনার কয়েন ভেতরে আছে। মল্লু আদেশ দিল। লালু নাকে কাপড় বাঁধল আর পুরো তল্লাশি চালাল। 5 মিনিট পর সে দাঁড়াল। তার মুখ ঝুলে গিয়েছিল। কিছু নেই ওস্তাদ, শুধু গোবর, শুদ্ধ দেশি গোবর। মল্লু রাগ হয়ে গেল। সে নিজের টুপি মাটিতে আছাড় মারল। এটা কিভাবে হতে পারে? ও 1 কোটির চাল খেয়েছিল। ওই চাল কোথায় গেল? ওটা কি পেটেই আটকে গেছে? লালু ভয় পেয়ে বলল, হতে পারে জাদু অসর করতে সময় নিচ্ছে, অথবা অথবা ওই মোল্লা মিথ্যে বলছিল। মোল্লা মিথ্যে বলতে পারে না, মল্লু গাধার দিকে তাকিয়ে বলল। আমি নিজে ওই ঠকটাকে কাঁদতে দেখেছি। কেউ 10,000 টাকার চালের জন্য কাঁদে না। নিশ্চয়ই ডালে কিছু কালো আছে, অথবা গাধার পেটে কিছু কালো আছে। তখনই মতি আবার রেকাল, ঘ্যাঁও ঘ্যাঁও। তার আবার খিদে পাচ্ছিল। সে মল্লুর কুর্তা চিবানোর চেষ্টা করল। মল্লুর আগে গাধাকে ধাক্কা দিল। হাট! মাগনায় চন্দন ঘষছে আমার নন্দন। খেয়ে নিল আমার সব গুড় আর দিল কি? গোবর। দুটো চোর গুহার এক কোণে বসে পরামর্শ করতে লাগল। এখন দুটোই রাস্তা আছে, মল্লু গম্ভীর হয়ে বলল। প্রথম রাস্তা, আমরা গাধার অপারেশন করি, নিজে দেখি যে পেটে কি আছে। লালুর চোখ ছানা বড়া হয়ে গেল। অপারেশন? ওস্তাদ, আমরা তো মুরগি কাটাও জানি না, গাধা কিভাবে কাটব? আর যদি পেটে কিছু না বেরোয়, তবে গাধাও গেল আর সোনাও। তাহলে দ্বিতীয় রাস্তা শোন। মল্লু নিজের গোঁফে চাড়া দিল। আমরা এই গাধাটাকে ফেরত ওই ঠকটাকেই বেচে দিই, অথবা মোল্লার থেকে মুক্তিপণ চাই। মুক্তিপণ? হ্যাঁ, আমরা মোল্লাকে খবর পাঠাবো যে তার জাদুকরি গাধা আমাদের কাছে আছে। যদিও ওটাকে জ্যাঁতো চায়, তবে 500 টাকা দিক। মোল্লা নিজের গাধাকে খুব ভালোবাসে, ও নিশ্চয়ই টাকা দেবে। লালুর এই পরিকল্পনা পছন্দ হল। এটা ঠিক আছে ওস্তাদ, না কাটার ঝঞ্ঝাট, না অপেক্ষার বিপদ, সরাসরি টাকা হাতে। কিন্তু তারা কি জানত যে যে গাধাটিকে তারা আপদ ভাবছিল, তার গলায় ঝুলতে থাকা পটটাই ছিল সেই খাজানা, যার জন্য তারা এই সব পরিকল্পনা করছিল? যদি তারা ওই সময় ওই পট্টাটা খুলে দেখে নিত, তবে তাদের না মোল্লার দরকার পড়ত, না অপারেশনের। কিন্তু লোভ প্রায়ই মানুষের বুদ্ধির উপর পর্দা ফেলে দেয়। তারা সেই জিনিস খুঁজছিল যার অস্তিত্বই ছিল না, জাদুকরি চালের সোনা। আর সেই জিনিসটিকে অবজ্ঞা করছিল যা তাদের চোখের সামনে ছিল, পট্টার সোনা। দুপুর হতে হতে চোরেরা একটা পরিকল্পনা করল। মল্লু ছদ্মবেশে গ্রামে যাবে আর হাল হকিকত দেখবে। অন্যদিকে লালু গুহায় গাধার পাহারাদারি করবে। মল্লু এক সাধুর বেশ নিল, গেরুয়া বস্ত্র, কপালে ছাই আর হাতে কমণ্ডল। সে আকরামপুর গ্রামের দিকে রওনা দিল। গ্রামে পরিবেশ শান্ত ছিল। মোল্লা নাসিরুদ্দিন চাতালে বসে হুক্কা টানছিলেন। তার মুখে কোনো চিন্তার রেখা ছিল না, যেন তার গাধা হারায়নি। গ্রামবাসীরা তার কাছে জমা হয়েছিল আর কালকের ঘটনা নিয়ে চর্চা করছিল। মোল্লাজি, এক গ্রামবাসী জিজ্ঞাসা করল, আপনার মতির কথা মনে পড়ছে না? ওই ঠগ ওকে না জানি কোথায় নিয়ে গেছে। মোল্লা ধোঁয়ার রিং বানাতে বানাতে বললেন, মতি কোথাও যায়নি, ও শুধু দুনিয়া ঘুরতে গেছে। আর রইল কথা ওই ঠগের, তো আমার মনে হয় মতি তাকে এমন শিক্ষা দেবে যে ও জীবনভর মনে রাখবে। তখনই সাধুর বেশে মল্লু সেখানে পৌঁছাল। সে মোল্লাকে প্রণাম করল। অলোক নিরঞ্জন বাবা, শুনেছি এই গ্রামে এক চমৎকার গাধা ছিল। মোল্লা সাধুকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। মোল্লার জহরি চোখ থেকে কিছু লুকানো থাকত না। তিনি দেখলেন যে সাধুর ধুতির নিচে চোরদের মতো জুতো আছে আর তার বগলে খঞ্জর লুকানো। মোল্লা তৎক্ষণাৎ বুঝে গেলেন যে এটা কোনো সাধু নয়। হ্যাঁ মহারাজ, মোল্লা খুব শ্রদ্ধার সাথে বললেন। একটা গাধা ছিল যে সোনা ওগড়াত, কিন্তু এক দুষ্ট লোক ওটাকে নিয়ে গেছে। এখন তো শুধু ভগবানই মালিক। মোল্লা ভাবল যে মোল্লা তার কথাই চলে এসেছে। সে ধীরে করে বলল, বেটা, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে ওই গাধা পাশের জঙ্গলে সুরক্ষিত আছে, কিন্তু ওটাকে ছাড়ানোর জন্য কিছু দান দক্ষিণা প্রয়োজন হবে। জঙ্গলের দেবতা রেগে আছেন। মোল্লা মনে মনে হাসলেন। আচ্ছা, তাহলে চোরেদের কাছেই আছে মতি, আর ওরা এখন আমার থেকেই টাকা হাতাতে এসেছে। মহারাজ, মোল্লা চিন্তিত হওয়ার নাটক করলেন। যদি এমন হয় তবে আমি যা খুশি করতে রাজি, কিন্তু আমার কাছে দেওয়ার মতো টাকা নেই। হ্যাঁ, একটা রহস্যের কথা বলতে পারি, যা ওই গাধার সাথে যুক্ত। মল্লুর কান খাড়া হয়ে গেল। কি রহস্য? ওই গাধা, মোল্লা আওয়াজ নিচু করে বললেন, শুধু সোনাই দেয় না, ও ভবিষ্যতও বলে।
কিন্তু তার জন্য একটা বিশেষ মন্ত্র পড়তে হয় ওর কানে। মন্ত্র? কি মন্ত্র ওটা? মল্লু উৎসুক হয়ে জিজ্ঞাসা করল। ওই মন্ত্রটা হলো অক্রম বক্রম খোল দে আপনা ভারাম। যদি আপনি ওই গাধার বাঁ কানে এটা 3 বার বলবেন, তবেও আপনাকে বলবে যে আসল খাজানা কোথায় লুকানো আছে। মল্লুর খুশির ঠিকানা ছিল না। তার মনে হলো সে খাজানার চাবি পেয়ে গেছে। সে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল, এই বলে যে সে জঙ্গলে গিয়ে দেবতাদের শান্ত করবে। মোল্লা তাকে যেতে দেখলেন আর হাসতে থাকলেন। করিম চাচা জিজ্ঞাসা করলেন, মোল্লা, এটা কি মন্ত্র ছিল? আমি তো কখনো শুনিনি। মোল্লা হাসলেন, চাচা, এটা মন্ত্র নয়, মতিকে রাগানোর কায়দা। যখনই আমি ছোটবেলায় এটা বলতাম, মতির লাথি মারত। এখন দেখো চোরদের কি হাল হয়। ওদিকে জঙ্গলে বিলাল এখনো ঘুরে বেড়াচ্ছিল। খিদে আর তেষ্টায় বেহাল সে হঠাৎ একটা গুহার কাছে পৌঁছাল। সে সেখান থেকে ধোঁয়ার গন্ধ পেল। সে ঝোটের আড়াল থেকে উঁকি দিল। সে দেখল যে একটা লোক গুহার বাইরে পাহারা দিচ্ছে, আর ভেতরে তার গাধা মতি বাঁধা আছে। বিলালের ধরে প্রাণ আসল। আমার গাধা, আমার 1 কোটি, সে মনে মনে বলল। কিন্তু সে জানত যে সে একা লালুর সাথে লড়তে পারবে না। তাকে সুযোগের অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর মল্লু ফিরে আসলো, ছুটতে ছুটতে আর হাঁপাতে হাঁপাতে। লালু, মল্লু চাচালো, কাজ হয়ে গেছে, আমি চাবি পেয়ে গেছি। কেমন চাবি? টাকা এনেছ? লালু জিজ্ঞাসা করল। টাকা নয়, তার চেয়েও বড় জিনিস, মন্ত্র, মল্লু বলল। মোল্লা বলেছে যে যদি আমরা গাধার কানে মন্ত্র বলি তবে ও নিজে বলবে খাজানা কোথায় আছে। হয়তো পেটে নেই, ও কোথাও লুকিয়ে রেখেছে। গুহার বাইরে লুকিয়ে থাকা বিলাল এই সব শুনছিল। মন্ত্র? খাজানা বলা গাধা? বিলালের লোভ আবার জেগে উঠল। তার মনে হলো যে হয়তো মোল্লা তাকে পুরো সত্যি কথা বলেনি। গুহার ভেতরে মুল্লু মতির কাছে গেল। মতি আরাম করে বসেছিল। মুল্লু খুব আদরের সাথে মতির বাঁকান ধরল। মন দিয়ে শোন, মুল্লু বলল, যেমনই গাধা বলবে তো লিখতে শুরু করে দিবি। মল্লু মতির কানে ফিসফিস করল, আকরাম বাকরাম খোল দে আপনা ভারাম, আকরাম বাকরাম খোল দে আপনা ভারাম, আকরাম বাকরাম খোল দে আপনা ভারাম। তৃতীয়বার বলতেই মতির চোখে এক অদ্ভুত চমক আসল। তার এই আওয়াজ আর এই শব্দগুলো মনে ছিল। এটা তার জন্য বিপদের ঘণ্টা ছিল, অথবা হয়তো খেলার সংকেত। মতি নিজের পেছনের পাগুলো গুটালো, মাংসপেশিতে টান দিল, আর পুরো শক্তির সাথে ধড়াম! এক জোরালো লাথি সরাসরি মল্লুর বুকে লাগল। মল্লু বলের মতো হাওয়ায় উড়ল আর গুহার অন্য দেয়ালে গিয়ে ধাক্কা খেল। হায় মা! মল্লু গোঙাতে লাগল। এ কেমন খাজানা? এ তো আমার পাঁজর ভেঙে দিল। লালু হক্কা বক্কা হয়ে গেল। ওস্তাদ, কি গাধা কিছু বলল? মল্লু ব্যথায় ছটপট করতে করতে চেঁচাল। হ্যাঁ, ও বলল যে আমরা দুনিয়ার সব থেকে বড় বেকুফ। মার একে, মার এই শয়তান জানোয়ারটাকে। লালু পাশে পড়ে থাকা একটা লাঠি তুলল আর মতির দিকে এগোল। মতি দড়ি ছেঁড়ার জন্য জোর লাগাল। সে এখন রেগেছিল। গুহায় হুড়োহুড়ি পড়ে গেল। বাসনপত্র পড়তে লাগল, মশাল মাটিতে পড়ে গেল। এই হট্টগোলের মধ্যে বিলাল সুযোগ দেখল। সে ভাবল যে চোরেরা নিজেদের মধ্যে লড়ছে আর গাধা জখম, এটাই সঠিক সময়। থামো! বিলাল গুহার মুখে দাঁড়িয়ে নিজের গম্ভীর গলায় গর্জন করল। সে একটা বড় পাথর হাতে নিয়ে রেখেছিল। লালু আর মল্লু, যারা গাধার সাথে লড়ছিল, চমকে ঘুরল। কে? আমি এই গাধার মালিক, বিলাল চেঁচালো। আর যমরাজ তোমাদের। আমার গাধাকে হাতও লাগালে মাথা কুঁচকে দেব। চোরেরা আগে থেকেই গাধার মারে ঘাবড়েছিল। এখন আরও একটা বিপদ দেখে তাদের হিম্মত জবাব দিয়ে গেল। কিন্তু মল্লু হার মানার মতো ছিল না। আচ্ছা, তো তুই হলি ওই ঠগ? আয়, আজ ফয়সালা হয়েই যাক যে এই 1 কোটির কার। একদিকে 2 চোর, অন্যদিকে এক রাগী ঠগ, আর মাঝখানে 1 কোটির এক গাধা। গুহা এখন কুরুক্ষেত্র হয়ে উঠেছিল। 3 জনে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘুষি, লাথি আর গালি চলতে লাগল। মতি, যে এই লড়াইয়ের কেন্দ্র ছিল, সে দেখল যে দড়িগুলো ঢিলে হয়ে গেছে। মশালের আগুন পাশে পড়ে থাকা শুকনো ঘাসে ধরে নিয়েছিল। গুহায় ধোঁয়া ভরতে লাগল। লড়তে লড়তে মল্লুর হাত মতির গলার পট্টায় লাগল। টানাটানিতে পট্টান ওই বকলস, যেটা মোল্লা জ্যাম করেছিলেন, হঠাৎ ঝটকায় খুলে গেল। পট্টা মতির গলা থেকে নিচে পড়ে গেল। কারোর নজর ওদিকে গেল না। 3 জনে লড়াইয়ে ব্যস্ত ছিল। ধোঁয়া বাড়তে থাকল। মতি দেখল যে রাস্তা খোলা আছে। সে এক জোরালো র্যাকানোর শব্দ করল, যেন বলছে, তোমরা লড়তে থাকো, আমি তো চললাম। মতি ধোঁয়ার মাঝখান দিয়ে বেরিয়ে জঙ্গলের ঠান্ডা হাওয়ায় পালিয়ে গেল। কিন্তু পট্টা, ওই পটটা যাতে মোল্লার খানদানের দৌলত ছিল, ওটা সেখানেই গুহার ধুলো আর নোংরা মেঝেতে পড়ে রইল। আগুন ধীরে ধীরে ওই পটটার দিকে এগোচ্ছিল। বিলাল দেখল গাধা পালিয়ে গেছে। না, আমার গাধা!
সে চেঁচালো আর চোরদের ধাক্কা দিয়ে বাইরের দিকে ছুটল। লালু আর মল্লুও গাধা গেল চিৎকার করতে করতে তার পেছনে ছুটল। গুহা এখন খালি ছিল, শুধু আগুনের শিখা ছিল আর ওই পটটা ছিল। আগুনের তাপে পটটার চামড়া পুড়তে লাগল। যেমন যেমন চামড়া পুড়ছিল, তার ভেতরে লুকোনো সোনার মোহরগুলোর চমক আগুনের আলোয় ঝিলিক মারতে লাগল। একটা মোহর গড়িয়ে বাইরে চলে আসলো, তারপর দ্বিতীয়টা। সোনা, আসলি সোনা, যা ওখানে লাওয়ারিশ পড়েছিল যখন কিনা 3 মূর্খ একটা সাধারণ গাধার পেছনে জঙ্গলে দৌড়াচ্ছিল। জঙ্গলে দৌড়াতে দৌড়াতে মতি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে দেখেনি। সে নিজের আজাদি পেয়ে গিয়েছিল। সে সরাসরি নিজের ঘর মোল্লার কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগল। জানোয়ারের দিক নির্ণয় ক্ষমতা কামাল হয়। ওদিকে 3 মানুষ, বিলাল, লালু আর মল্লু, হাত পা ভাঙিয়ে জামাকাপড় ছিঁড়ে জঙ্গলের মাঝে একটা নালার কাছে থামল। তারা ক্লান্তিতে চুর হয়ে গিয়েছিল। গাধা তাদের নজর থেকে ওঝল হয়ে গিয়েছিল। সব তোমার জন্য হয়েছে, বিলাল চোরদের উপর চেঁচাল। যদি তোমরা ওটাকে না চুরি করতে, তবে আজ আমি কোটিপতি হতাম। আরে চুপ কর, মল্লু বলল। ওই গাধা অভিশপ্ত ছিল। দেখলি না ও আমাকে কেমন মারল? ও কোনো সাধারণ জানোয়ার নয়, রাক্ষস ছিল। তখনই লালুর নজর দূরে গুহা থেকে ওঠা ধোঁয়ার ওপর পড়ল। ওস্তাদ, গুহায় আগুন লেগে গেছে, আমাদের মালপত্র ভস্মে গেল। মালপত্র গোল্লায় যাক, মল্লু হতাশ হয়ে বলল। এখন আর কিচ্ছু বাঁচানি, না গাধা, না খাজানা, না ঘর। কিন্তু তারা এটা জানত না যে গোল্লায় যাওয়া মালপত্রই আসলে সেই খাজানা ছিল যার জন্য তারা মরছিল। গল্প এখন এক খুব আকর্ষণীয় মোড়ে দাঁড়িয়েছিল। মতি আজাদ ছিল আর ঘরের দিকে এগোচ্ছিল। খাজানা গুহায় জ্বলছিল বা আরও উজ্জ্বল হচ্ছিল, আর 3 লোভী মানুষ জঙ্গলে খালি হাতে দাঁড়িয়েছিল। কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের গল্প এতটা সোজা হয় না। গুহার আগুন বেশিক্ষণ টেকেনি, কারণ গুহায় স্যাঁতস্যাঁতে ভাব ছিল। আগুন নিভে গেল, কিন্তু পটটা আধপোড়া হয়ে রয়ে গেল। সোনার মোহর এখন চামড়ার ছাইয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, অন্ধকারের মধ্যে চমকাচ্ছিল, কোনো নতুন চোখের অপেক্ষা করছিল। আর মতি যখন গ্রামের সীমানায় পৌঁছল, তখন সূর্য ডুবছিল। গাধা তো বেঁচে ফিরল, কিন্তু খাজানা রয়ে গেল পেছনে। এখন যখন পোড়াপট্টার রহস্য খুলবে, তখন কি চোর আর ঠগ নিজেদের প্রাণ বাঁচাতে পারবে, নাকি মোল্লার গাধা তাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফেরা অসম্ভব? দেখুন পরবর্তী ভাগে লোভের সবথেকে ভয়ানক আর হাস্যকর রূপ। সূর্যের লাল আভা এখনও আকাশে পুরোপুরি ছড়িয়েও পড়েনি যে আকরামপুর গ্রামের বাইরের রাস্তায় একটা চেনা অবয়ব দেখা দিল। সে আর কেউ নয়, বরং মোল্লা নাসিরুদ্দিনের আদরের গাধা মতি ছিল। মতির হাঁটার ঢঙে এক অদ্ভুত আনন্দ ছিল। সে এমনভাবে হাঁটছিল যেন কোনো খুব বড় যুদ্ধ জিতে ফিরেছে। যদিও বাস্তবতা এই ছিল যে সে শুধু নিজের প্রাণ বাঁচিয়ে আর 3 মূর্খকে নিজেদের মধ্যে লড়তে ছেড়ে দিয়ে পালিয়েছিল। মতি রাস্তায় এক কৃষকের ক্ষেত থেকে তাজা মূলো উপড়ে খেয়েছিল, যার সবুজ পাতা এখনও তার মুখের কোণ থেকে ঝুলছিল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি পুরো রাত ঠিকমতো শুতে পারেননি, নিজের ঘরের দরজাতেই বসেছিলেন। তার নজর রাস্তার উপর টিকেছিল। যেমনই তিনি মতিকে দেখলেন, তার মুখে এক স্বস্তির হাসি খেলে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার ভ্রু কুঁচকে গেল। মতি সুরক্ষিত ছিল, তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার ঘাড় খালি ছিল। ওই পুরনো ময়লা নোংরা চামড়ার পট্টা, যা বছরের পর বছর মতির পরিচয় ছিল, তা গায়েব ছিল। মোল্লার বুক এক মুহূর্তের জন্য ধক করে উঠল। গ্রামবাসীরা ওই পট্টাকে শুধু নোংরা চামড়া ভাবত, আর চোরেরা ওটাকে অকেজো জিনিস মনে করত। কিন্তু মোল্লা জানতেন ওই পট্টার ভেতরে কি লুকানো ছিল। তার পরদাদাদের জীবন ভরে রায়, দামি আশরফি আর সোনার মোহর ওই পট্টার দ্বিগুণ স্তরের মাঝে সেলাই করা ছিল। মোল্লা ওটাকে কখনো ব্যাংক বা সিন্দুকে রাখেননি, কারণ তার মনে হতো গাধার গলার চেয়ে সুরক্ষিত জায়গা আর কিছু হতে পারে না। কোনো চোর নোংরা পট্টা চুরি করার কথা ভাববে না, কিন্তু আজ ওই পট্টা গায়েব ছিল। মতি এসে মোল্লার হাঁটুতে নিজের মাথা ঘষল। মোল্লা তাকে চাপড়ালেন আর ধীরে করে বললেন, তুই তো চলে এলি বন্ধু, কিন্তু মনে হয় নিজের ভাগ্য ওখানেই ফেলে এলি। ওদিকে জঙ্গলের ধারে পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছিল। বিলাল সওদাগর, লালু আর মল্লু, 3 জনের অবস্থা দেখার মতো ছিল। তাদের জামাকাপড় ছেঁড়া ছিল, শরীরে আঁচড় ছিল, আর মুখে কালির ছাপ ছিল। গুহার আগুন তো নিভে গিয়েছিল, কিন্তু তাদের মনে লাগা লোভের আগুন এখনও জ্বলছিল। 3 জনে একটা নালার কাছে বসে হাঁপাচ্ছিল। তাদের আপসী লড়াই এখন এক বাধ্যতামূলক সমঝোতায় বদলে গিয়েছিল।
এসব তোর জন্য হয়েছে। বিলাল লালুর দিকে আঙুল তুলল। যদি তোরা আমার গাধাকে চুরি না করতিস তবে আমি এতক্ষণে শহরে পৌঁছে যেতাম, আর ওই জাদুকরি চাল নিজের জাদু দেখিয়ে দিত। মল্লু মাটিতে থুতু ফেলে বলল, চুপ কর ঠগ, জাদুকরি চাল, কচু জাদুকরি চাল। আমরা পুরো রাত ওই গাধার সেবা করলাম, কিন্তু ও দিল কি? শুধু লাথি আর গোবর। আমার তো মনে হয় তুই আমাদের বোকা বানিয়েছিস। বেকুব তোমরা, বিলাল চেঁচালো। মোল্লা বলেছিলেন যে অছর হতে সময় লাগে, আর তোমরা কি করলে? ওটাকে ভয় পাইয়ে দিলে, মন্ত্র ফুঁকে ওটাকে পাগল করে দিলে। এখন গাধা পালিয়ে গেছে, 1 কোটির গাধা হাত থেকে বেরিয়ে গেল। লালু, যে এতক্ষণ চুপচাপ নিজের ফোলা পা চুলকাচ্ছিল, হঠাৎ বলল, ওস্তাদ, গাধাটা পালালো কোন দিকে? জঙ্গলে তো ও থাকবে না। জানোয়ারির নিজের খুঁটির কথা মনে পড়ে, ও নির্ঘাত ফেরত মোল্লার কাছেই গেছে। এটা শুনতেই বিলাল আর মল্লুর চোখে এক চমক এসে গেল। ঠিকই বলছে, মল্লু বলল, গাধা মোল্লার কাছেই গেছে, আর যদি গাধা ওখানে থাকে তবে খাজানাও ওখানেই আছে। বিলাল দাঁড়িয়ে পড়ল। তাহলে আমরা এখানে কি করছি? চলো গ্রামে। এইবার আমি মোল্লাকে ছাড়ব না, আমি পঞ্চায়েত ডাকব। গাধা আমি কিনেছিলাম, ওটা আইনিভাবে আমার। মল্লু নিজের কোমর কুশে নিয়ে বলল, আর আমরা সাক্ষী হব। আমরা বলবো যে মোল্লা গাধাটাকে আমাদের থেকে চুরি করেছে। না, এটা বলা যাবে না। আমরা বলবো যে আমরা গাধাটাকে বাঁচিয়ে এনেছিলাম আর মোল্লা কেড়ে নিয়েছে। যাই হোক করে গাধার ওপর কবজা করতে হবে। লোভের এই জোট, যা কিছুক্ষণ আগে একে অপরের প্রাণ নেওয়ার জন্য তৈরি হয়েছিল, এখন আবার এক হয়ে গেল। তিনজনে ল্যাংচাতে ল্যাংচাতে পড়ে পড়ে আকরামপুর গ্রামের দিকে চলতে লাগল। গ্রামে সকালের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। লোক মোল্লার ঘরের বাইরে জমা হচ্ছিল। সবাই অবাক ছিল যে মতি ফিরে এসেছে। আরে মোল্লাজি, এটা তো চমৎকার হয়ে গেল, করিম চাচা বললেন। ঠগ ওটাকে নিয়ে গিয়েছিল, তবুও ও ফিরে আসলো। সত্যি এই গাধা বড় অনুগত। মোল্লা হাসছিলেন, কিন্তু তার চোখ ভিড়ের পেছনের রাস্তাটাকে দেখছিল। তিনি জানতেন যে তারা তিনজনেই নিশ্চয়ই আসবে। লোভ মানুষকে এত সহজে হার মানতে দেয় না। আর তখনই ধুলো উড়িয়ে ওই 3 নমুনা গ্রামে দাখিল হল। তাদের অবস্থা থেকে গ্রামবাসীদের হাসি পেয়ে গেল। বিলালের পাগড়ি উধাও ছিল, মল্লুর কুর্তা আধা পোড়া ছিল, আর লালু একটা লাঠির সাহায্যে হাঁটছিল। ধরো একে, বিলাল দূর থেকেই চেঁচাতে চেঁচাতে বলল। এই গাধা আমার। ভিড় শান্ত হয়ে গেল। মোল্লা নিজের জায়গা থেকে এক চুলও নড়লেন না। তিনি চাতালে আরাম করে বসে রইলেন। মতি তার কাছে দাঁড়িয়ে জাবার কাটছিল। বিলাল, লালু আর মল্লু ভিড় চিরে সামনে আসলো। মোল্লা, বিলাল হাঁপাতে হাঁপাতে বলল, এই গাধা আমার কাছ থেকে পালিয়ে এসেছে, কিন্তু এটা আমার। আমি তোমাকে এর বদলে আমার 1 কোটির দৌলত দিয়েছিলাম। দড়ি দাও আমার হাতে। মোল্লা খুব শান্তভাবে বিলালকে দেখলেন। আসো বিলাল, আসো। আমার মনেই হয়েছিল যে তুমি আসবে। কিন্তু যারা মন দিয়ে দেখো, এটা কি সেই গাধাই যাকে তুমি নিয়ে গিয়েছিলে? বিলাল মতিকে দেখল। হ্যাঁ, ওই তো, ওই অলুক্ষণে মুখ, ওই ঝোলানো কান। কিন্তু কিছু কম লাগছে না? মোল্লা ইশারা করলেন। এর ঘাড় দেখো। বিলাল আর চোরেরা মতির ঘাড়ের দিকে দেখল। সেখানে ওই নোংরা পট্টাটা ছিল না, শুধু খালি ঘাড় ছিল। পট্টা? বিলাল অবহেলার সাথে বলল। হ্যাঁ, ওই নোংরা পট্টাটা পড়ে গেছে কোথাও। ওটা দিয়ে আমার কি? আমার তো গাধার পেটের মাল নিয়ে মানে। চলো, গাধা আমাকে দাও। মোল্লা লম্বা শ্বাস নিলেন আর একটা নাটক শুরু করলেন। তিনি নিজের মাথা ধরলেন আর খুব দুঃখী স্বরে বললেন, ওহো, অনর্থ হয়ে গেল, মহা অনর্থ। 3 ঠগ আর গ্রামবাসী মোল্লার এই হঠাৎ বিলাপ দেখে ঘাবড়ে গেল। কি হলো মোল্লাজি? গাধা তো জ্যান্ত আছে, অনর্থ কি হলো? মোল্লা দাঁড়িয়ে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকালেন। তোরা মূর্খ, তোরা কিছু জানিস না। তোদের কি মনে হয়েছিল ওই পট্টাটা শুধু চামড়ার টুকরো ছিল? আরে ওটা বন্ধন ছিল, ওটা তালা ছিল। তালা? কেমন তালা? বিলাল বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল। ধাঁধা বুঝিও না। মোল্লা নিজের আওয়াজ রহস্যময় করে নিলেন। ওই 1 কোটির জাদুকরি চাল, ওটা অত্যন্ত শক্তিশালী ছিল। ওর এনার্জিকে গাধার পেটে আটকে রাখার জন্য আমার পূর্বপুরুষেরা ওই পট্টাটা বানিয়েছিলেন। ওই পট্টায় এক বিশেষ চৌম্বকত্ব ছিল, যা সোনাকে গাধার শরীরে ধরে রাখত। এখন যখন ওই পট্টাটা খুলে গেছে, তখন ওই চাল, ওই সোনার সব বাষ্প হয়ে গেছে, সব হাওয়ায় উড়ে গেছে। গ্রামবাসী থ হয়ে গেল। মোল্লার গল্প এতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল যে খোদ বিলালেরও সন্দেহ হতে লাগল। কি বকবক করছো? বিলাল চাচালো, কিন্তু তার আওয়াজে ভয় ছিল। সোনা হাওয়ায় কি করে উঠতে পারে? এটাই তো ওই জাদুকরি চালের ফিতরত, মোল্লা গুরুত্ব দিয়ে বললেন। বিনা ওই সুরক্ষাচক্র পট্টার, ওটা গাধার শরীরের গরমে গলে ঘামের রাস্তা দিয়ে উড়ে যায়। এখন মতি শুধু একটা সাধারণ গাধা, এর পেটে এখন শুধু ঘাস আর ভুসি আছে। যদি বিশ্বাস না হয় তো নিয়ে যাও একে, কাটো, মারো, যা করার করো, তোমরা 1 টাকাও পাবে না।
বিলাল, লালু আর মুল্লুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। 1 কোটির স্বপ্ন যা এখন হাতে আসছে মনে হচ্ছিল, তা আবার আবঝা হয়ে গেল। তাহলে তাহলে এখন কি করি? লালু কাঁদো কাঁদো মুখে জিজ্ঞাসা করল। মোল্লা আর চোখে তাদের দেখলেন আর নিজের শেষ চাল চাললেন। একটা আশা এখনও আছে, যদি ওই পট্টাটা মিলে যায় আর ওটাকে সূর্য ডোবার আগে ফের গাধার গলায় বেঁধে দেওয়া হয়, তবে হয়তো উড়ে যাওয়া সোনা ফের টেনে চলে আসতে পারে। ওই পট্টাটাই অ্যান্টেনা, ওটাই রিসিভার। বিলাল তৎক্ষণাৎ মুল্লুর কলার ধরল। তোর জন্য, তুই গুহায় হাতাহাতি করেছিলি, ওখানেই পড়ে থাকবে ওই পট্টা। মুল্লু বিলালের হাত ঝটকে দিল। ছাড় আমাকে, গুহায় তো আগুন লেগে গিয়েছিল, পট্টা পুড়ে গেছে নির্ঘাত। চামড়া পড়ে, কিন্তু ওর জাদুকরী শক্তি নয়। মোল্লা মাঝখানে বাধা দিলেন। আর ওই পট্টার বকলসটা বিশেষ ধাতুর তৈরি ছিল, ওটা পুড়বে না। যদি তোমরা ওটা খুঁজে আনো, তবে হয়তো কাজ হতে পারে। 3 জনের মাথায় এখন গাধা নয়, বরং ওই পট্টা ঘুরছিল। তাদের মনে হচ্ছিল পট্টা আনলে গাধার পেটে সোনা ফেরত চলে আসবে। তারা জানত না যে মোল্লা তাদের সেই জায়গায় ফেরত পাঠাতে চাইছিলেন যেখানে আসল খাজানা, সোনার মোহর, ছাইয়ের মধ্যে পড়েছিল। মোল্লার ভয় ছিল যদি পট্টা অন্য কেউ পেয়ে যায়, তবে তার বংশগত দৌলত চলে যাবে। কিন্তু তিনি নিজে ওখানে যেতে পারছিলেন না, কারণ ঠগরা তার ওপর নজর রাখছিল। তাকে এই 3 জনকে ওখানে পাঠিয়ে নিজের পরিকল্পনার পরবর্তী ধাপ পূরণ করতে হতো। ভাগো, বিলাল চেঁচালো, গুহার দিকে ভাগো, পট্টা খুঁজতে হবে। ওই পট্টা আমার, মোল্লে চেঁচালো আর দৌড় দিল। আমি ওটা আগে তুলব। লালুও ল্যাংচাতে ল্যাংচাতে দৌড়ালো। দেখতে দেখতে 3 মহামূর্খ গ্রাম ছেড়ে ফের জঙ্গলের দিকে ধুলো উড়িয়ে দৌড়ে পালালো। গ্রামবাসীরা তাদের পাগলের মতো দৌড়াতে দেখে হাসতে লাগল। যখন তারা চোখের আড়াল হয়ে গেল, তখন মোল্লা স্বস্তির শ্বাস নিলেন। কিন্তু তার মুখে চিন্তার রেখা এখনও ছিল। করিম চাচা কাছে এসে জিজ্ঞাসা করলেন, মোল্লা, এটা কি ব্যাপার? আগে তুমি বললে পট্টা ভাগ্য, তারপর বললে ওটা তালা। আসলে সত্যিটা কি? আর তুমি ওদের ফের ওই পোড়া গুহায় কেন পাঠালে? মোল্লা মতির ঘাড়ের উপর হাত বলালেন আর নিচু গলায় বললেন, চাচা, সত্যি তো এই যে ওই চালের দানাটা একটা ঢং ছিল, কিন্তু ওই পট্টা সত্যি কিনতি ছিল। ওতে আমার পরদাদার সোনার মোহর লুকানো ছিল। আমার ভয় হচ্ছে যে আগুনে চামড়া পুড়ে গেছে আর সোনা ছড়িয়ে পড়েছে। আমি ওদের ওখানে এই জন্য পাঠালাম, কারণ ওদের লোভের নজর এতটাই প্রখর যে ওরা ছাইয়ের মধ্যেও সূঁচ খুঁজে নিতে পারে। তাহলে তুমি ওদের সোনা খুঁজতে পাঠিয়ে দিলে? করিম চাচা অবাক হলেন। ওরা তো নিয়ে পালাবে। মোল্লা হাসলেন, এমন এক হাসি যাতে আরও একটা চাল লুকানো ছিল। না চাচা, ওরা সোনা দেখবে, কিন্তু ওটাকে চিনতে পারবে না। ওরা তো জাদুকরি পট্টার লোহার বকলস খুঁজছে। ওরা সোনার মোহরগুলোকে হয়তো গলানো পিতল বা তামা মনে করে ছেড়ে দেবে, কারণ ওদের মাথায় তো 1 কোটির চাল বাসা বেঁধে আছে। কিন্তু মোল্লা থামলেন আর তার চোখ সরু হয়ে গেল। কিন্তু কি? কিন্তু যদি ওদের মধ্যে কারুর একজনও ওই ছাই মন দিয়ে দেখে নেয়, তবে আমার খেল উল্টে যেতে পারে। আমাকেও ওখানে যেতে হবে, কিন্তু একটা আলাদা রাস্তা দিয়ে। ওদিকে জঙ্গলে বিলাল, লালু আর মল্লু হাঁপাতে কাঁপতে গুহার কাছে পৌঁছাল। গুহা এখন ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু পোড়া জিনিসের কড়া গন্ধ এখনও হাওয়ায় ছিল। ভেতরে অন্ধকার ছিল আর মাটিতে কালো ছায়ের আস্তর জমেছিল। খোঁজো, ওই পট্টা খোঁজো, বিলাল আদেশ দিল। 3 জনে ছাইয়ে হাত কালো করতে লাগল। এখানে কিছু নেই, সব পুড়ে ছাই, লালু কাশতে কাশতে বলল। মন দিয়ে দেখ, মল্লু বলল। মোল্লা বলেছিল ধাতুর বকলস থাকবে। তখনই বিলালের হাত কোনো জিনিসের সাথে ধাক্কা খেল। সে ছাই সরাল। সেখানে কালো মলবের মধ্যে পট্টার লোহার বকলস পড়েছিল, কিন্তু তার সাথে আরও কিছুও ছিল। চামড়া পুড়ে খাক হয়ে গিয়েছিল, আর তার ভেতর লোকানো ডজন ডজন পুরনো ভারী সোনার মোহর এখন ছাইয়ের ওপর ছড়িয়ে ছিঁড়ে পড়েছিল। গুহার ফাটল দিয়ে আসা সূর্যের একটা সরু কিরণ সরাসরি ওই কয়েনগুলোর ওপর পড়ল, আর সেগুলো চমকে উঠল। 3 জনের চোখ ছানা বড়া হয়ে গেল। এটা কি? লালু একটা কয়েন তুলল। হলুদ হলুদ, ভারী ভারী। বিলাল ঝট করে কয়েনটা ওর হাত থেকে নিল। সে ওটাকে দাঁত দিয়ে চেপে দেখল। সোনা! বিলালের চিৎকার প্রতিধ্বনিত হল। এটা আসল সোনা, আশরফি! মল্লু নিজের মাথা থাপড়াল। তাহলে মোল্লা সত্যি বলছিল, গাধার গলায় খাজানা ছিল। আমরা পেটের চক্করে রইলাম আর মাল গলায় ঝুলছিল।
হঠাৎ পরিবেশ বদলে গেল। এখন সেখানে কোনো গাধা ছিল না, কোনো জাদুকরি চালের গল্প ছিল না। সেখানে সামনে মাটিতে ছড়িয়ে থাকা নিরেট সোনা ছিল, আর দাবিদার ছিল ৩ জন। বিলাল নিজের পকেট থেকে ছুরি বের করে নিল। এটা আমার, গাধা আমার ছিল, পট্টা গাধার ছিল, তো সোনাও আমার। মুল্লু একটা জ্বলন্ত কাঠের টুকরো তুলে নিল। চুপ কর, গুহা আমার, এখানে যাই পড়ল ওটা আমার। লালু একটা পাথর তুলে নিল। আমি আগে দেখেছিলাম, এতে আমার অংশ আছে। গুহার ভেতরে ফের উত্তেজনা তুঙ্গে ছিল। ৩ জনেই একে অপরকে মারার জন্য তৈরি ছিল। কিন্তু তারা জানত না যে মোল্লা নাসিরুদ্দিন গ্রাম থেকে বেরোনোর আগে পুলিশ থানায় একটা খবর পাঠিয়ে দিয়েছিলেন। ৩টে বিপজ্জনক আসামি জঙ্গলের পুরনো গুহায় লুকিয়ে আছে। পুলিশ জিপের সাইরেন দূরে জঙ্গলে বাজতে লাগল। ৩ জনে একে অপরের দিকে তাকাল। সোনা সামনে পড়েছিল, কিন্তু এখন সেটা তোলার সময় ছিল না। পুলিশ, বিলাল ঘাবড়ে গেল। ভাগো! কিন্তু সোনা? লালুর কান্নার মতো অবস্থা হয়ে গেল। প্রাণ বাঁচলে সোনা ফের কামিয়ে নেব, মুল্লু বলল, আর গুহার পেছনের রাস্তার দিকে দৌড় দিল। বিলাল লালচ এসে মুঠো ভরে কয়েন তোলার চেষ্টা করল, কিন্তু গরম ঝাই তার হাত পুড়িয়ে দিল। আহ! সে চিৎকার করে উঠল, আর কয়েনগুলো ওখানেই ছেড়ে দিয়ে পালাল। ৩ চোর জঙ্গলে গায়েব হয়ে গেল, আর পেছনে ফেলে গেল মোল্লার বংশগত খাজানা। কিছুক্ষণ পরেই মোল্লা নাসিরুদ্দিন গ্রামের থানারদার আর কিছু গ্রামবাসীদের সাথে সেখানে পৌঁছলেন। থানারদার দেখলেন যে গুহা খালি এবং জমিতে সোনার কয়েন ছড়িয়ে আছে। আরে মোল্লাজি, অবাক হয়ে বললেন থানারদার, এই চোরেরা তো এখানে ডাকাতির মাল ফেলে গেছে। এটা তো শাহী খাজানা মনে হচ্ছে। মোল্লা এগিয়ে গিয়ে একটা কয়েন তুললেন, ওটা নিজের পাগড়িতে মুছলেন আর হাসলেন। না থানারদার সাহেব, এটা চুরির মাল নয়, এটা তো আমার পরদাদা আমানত আলীর আমানত। দেখুন, প্রতিটা কয়েনে আমার খানদানের চিহ্ন আছে, একটা ছোট গাধা খোদাই করা আছে। থানারদার আর গ্রামবাসীরা কাছে আসল। সত্যি, কয়েনগুলো তো একটা গাধার আকৃতি ছিল। মোল্লা নিজের দৌলত গুটিয়ে নিলেন। গ্রামবাসীরা তার জয় জয়কার করতে লাগল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। বিলাল আর চোরেরা যদিও পালিয়ে গিয়েছিল, কিন্তু তারা এত সহজে হার মানার মতো ছিল না। তারা জঙ্গলে লুকিয়ে দেখছিল যে মোল্লা সোনা গুটিয়ে নিচ্ছেন। আর ঠিক তখনই মোল্লা এমন একটা কথা বললেন যা সবাইকে চমকে দিল। সাহেব, এই কয়েনগুলোর মধ্যে আরও একটা রহস্য আছে। এটা শুধু সোনা নয়, এটা একটা ম্যাপ। যদি এই কয়েনগুলোকে একটা বিশেষ ক্রমে রাখা যায়, তবে এগুলো বলে দেয় যে আসল ১ কোটির চালের দানা, যাকে দুনিয়া পরশমণি বলে, সেটা কোথায় লুকানো আছে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বিলালের কান খাড়া হয়ে গেল। পরশমণি? আসল খাজানা? মোল্লা জানতেন যে তারা শুনছে। এটা মোল্লার শেষ জাল ছিল। সোনা তো মিলে গেল, কিন্তু মোল্লার পরশমণির কথা কি সত্যি, নাকি আরও একটা চাল? আর ওই কয়েনগুলোতে গাধার নিশান থাকার পেছনে সেই গভীর রহস্যটাই বা কি, যা বাদশাদেরও ঝুঁকিয়ে দিয়েছিল? চোর আর ঠগ এবার করবে শেষ হামলা। দেখুন গল্পের ধামাকেদার এবং অন্তিম ভাগে। আকরামপুরের জঙ্গলে সন্ধ্যার নিস্তব্ধতা ধীরে ধীরে গভীর হচ্ছিল, কিন্তু গুহার বাইরের দৃশ্য কোনো নাটকের চরম বিন্দুর মতো ছিল। পুলিশের জিপ আর গ্রামবাসীদের ভিড়ের মাঝে মোল্লা নাসিরুদ্দিন নিজের হাতে ওই সোনালি কয়েনের থলে ধরে দাঁড়িয়েছিলেন, যা ছায়ের স্তূপ থেকে উদ্ধার হয়েছিল। ওই কয়েনগুলোর ঝনঝনানি শুধু সেখানে থাকা মানুষদেরই মন্ত্রমুগ্ধ করেনি, বরং দূরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ৩ জোড়া লোভী চোখ, বিলাল, লালু আর মুল্লুকেও নিজের কবজায় নিয়ে নিয়েছিল। তারা নিজেদের আঘাত আর ক্লান্তি ভুলে শ্বাস আটকে মোল্লার প্রতিটা নড়াচড়া আর কথা ধরার চেষ্টা করছিল। মোল্লা নসিরুদ্দিন একটা কয়েন তুললেন, আর ওটা ডুবন্ত সূর্যের আলোয় পরখ করলেন। সোনার চমক সবার চোখ ধাঁধিয়ে দিল। থানালদার উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, মোল্লাজি, আপনি বলছিলেন যে এই কয়েনগুলোতে গাধার নিশান থাকার কোনো গভীর রহস্য আছে, আর এটাও যে এটা কোনো পরশমণির ম্যাপ। এইসব ধাঁধাটা কি? মোল্লা গম্ভীর মুদ্রা নিলেন, এমন একটা ভঙ্গি যা তিনি প্রায় নিতেন যখন তিনি কোনো খুব বড় চাল চালতেন। তিনি নিজের গলাটা একটু চড়ালেন, যাতে তার আওয়াজ হাওয়ার ঝাপটার সাথে দূরে লুকিয়ে থাকা ওই ৩ পলাতকের কাছে পরিষ্কারভাবে পৌঁছয়। হ্যাঁ থানারদার সাহেব, মোল্লা রহস্যময় ঢঙে গল্প শুরু করলেন। এগুলো কোনো সাধারণ কয়েন নয়, আর না এটা আমার জমানো পুঁজি। এটা একটা ঐতিহাসিক ঐতিহ্য। কথা সেই আমলের, যখন খুরাসানে সুলতান জালালউদ্দিনের রাজত্ব থাকত। আমার পরদাদা আমানত আলী সুলতানের মুখ্য খাজাঞ্চি নন, বরং তার গুপ্ত পরামর্শদাতা ছিলেন। ওই সময় রাজ্যে এক ভীষণ আকাল পড়েছিল, আর শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছিল। সুলতানের সব খাজানা বিপদে ছিল। ওটাকে একটা সুরক্ষিত কেল্লা পর্যন্ত পৌঁছাতে হতো,
কিন্তু ঘোড়া আর উঁট শত্রুদের দ্বারা চিনে ফেলার ভয় ছিল। ভিড় নিস্তব্ধ হয়ে শুনছিল। ঝোপে লুকিয়ে থাকা বেলাল লালুকে কনুই দিয়ে গুঁতো মারল। শুনছিস? শাহী খাজানা। মোল্লা চালিয়ে গেলেন। তখন আমার পরদাদা এক নায়েব বুদ্ধি বের করলেন। তিনি রাজ্যের সবথেকে অলস, সবথেকে সাধারণ দেখতে গাধাদের বেছে নিলেন। তিনি আসল সোনার মোহরগুলোকে নোংরা চামড়ার পোট্টার ভেতরে সেলাই করে দিলেন, আর ওই গাধাদের জঙ্গলের রাস্তা দিয়ে অন্য কেল্লার দিকে পাঠিয়ে দিলেন। শত্রু সৈন্যরা ওই গাধাদের বেকল, সেগুলোকে মামুলি আর বেকার ভাবল আর ছেড়ে দিল। এইভাবে ওই গাধারা, বিশেষ করে তাদের সর্দার মতি-আউয়াল, যে আমার মতির পূর্বপুরুষ ছিল, রাজ্যের দৌলাত বাঁচাল। সুলতান খুশি হয়ে এই বিশেষ কয়েনগুলো বানিয়েছিলেন, যেগুলোতে গাধার ছবি আছে। এই কয়েনগুলো শুধু দৌলাত নয়, বরং আনুগত্য আর বুদ্ধিমত্তার প্রতীক। করিম চাচা জিজ্ঞাসা করলেন, এটা তো খুব গর্বের কথা মোল্লা, কিন্তু ওই পরশমণির ব্যাপারটা কি ছিল? মোল্লার চোখে এক চমক আসল। তিনি থলেটা শক্ত করে ধরলেন। ওটাই তো আসল রহস্য চাচা। সুলতানের কাছে এমন এক মণি ছিল, পরশমণি, যা লোহাকে সোনায় বদলে দিতে পারত। যখন সুলতানের মৃত্যু নিকট ছিল, তখন তিনি ওই মণিটাকে কোথাও লুকিয়ে দিলেন। তিনি আমার পরদাদাকে বলেছিলেন যে এই কয়েনগুলোকে যদি একটা বিশেষ জ্যামিতিক ক্রমে বা জিওমেট্রিক্যাল প্যাটার্নে রাখা যায়, তবে তাদের ছায়া সেই জায়গার হদিস দেয় যেখানে ওই মণি লুকানো আছে। আর ওই জায়গাটা এই জঙ্গলই। ঝোপের পেছনে বিলাল আর মুল্লুর শ্বাস থেমে গেল। পরশমণি, 1 কোটির চাল তো এই মণির সামনে কিছুই নয়। যদি এই মণি পাওয়া যায়, তবে তারা পুরো দুনিয়া কিনে নিতে পারবে। মোল্লা জান বুঝে এদিক ওদিক দেখলেন, যেন নিশ্চিত হচ্ছেন যে কেউ শুনছে না তো। তারপর আওয়াজ নিচু করে, কিন্তু চোরেরা শুনতে পায় এমন জোরে বললেন, আজ পূর্ণিমার রাত। আমার দাদা বলেছিলেন যে জিনের ধ্বংসস্তূপে যখন চাঁদ ঠিক মাথার ওপর থাকবে, তখনই কয়েনগুলোকে জমিনে বিছিয়ে দিলে যে ম্যাপ তৈরি হবে, তা সরাসরি মণি পর্যন্ত নিয়ে যাবে। আমি আজ রাতেই ওখানে যাব। আমি এই মণি বের করে সরকারি খাজানায় জমা দিয়ে দেব, যাতে আমার মাথা থেকেই বোঝা নেমে যায়। থানারদার বললেন, মোল্লাজি, এটা তো বিপজ্জনক হতে পারে। আমরা কি আপনার সাথে আসব? না না, মোল্লা ঘাবড়ে যাওয়ার নাটক করে বললেন, ওখানে জিনের ছায়া আছে। যদি বেশি লোক যায় তবে মণি গায়েব হয়ে যাবে। আমাকে একাই যেতে হবে, শুধু মতির সাথে। মতি ওই জায়গার গন্ধ শুকতে পারে, কারণ ও ওই গাধারই বংশোদ্ভর। থানারদার আর গ্রামবাসীরা মোল্লার এই কথা একটু ভয় পেলেন আর রাজি হয়ে গেলেন। শেষমেশ মোল্লা আর তার গাধার দুনিয়াটাই আলাদা ছিল। পুলিশ আর গ্রামবাসীরা সেখান থেকে চলে গেলেন মোল্লাকে আরাম করতে দেওয়ার জন্য। যেমনই ভিড় কমল, মোল্লা মতির দাড়ি ধরলেন। মতি একবার ঘুরে ওই পোড়া গুহাটাকে দেখল, আর তারপর মোল্লার সাথে ঘরের দিকে চলতে লাগল। কিন্তু মোল্লার মুখে এখন কোনো ক্লান্তি ছিল না, বরং একজন শিকারীর মতো সতর্কতা ছিল। তিনি জানতেন যে শিকার জালে ফেসে গেছে। ওদিকে জঙ্গলে 3 ঠগের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হয়ে গিয়েছিল। শুনলি তোরা? বিলাল নিজের ছেঁড়া পকেট হাতড়াতে হাতড়াতে বলল, পরশমণি, ওই বুড়ো আজ রাতে ওটা বের করতে চলেছে। লোহাকে সোনা বানানোর মণি। মল্লুর চোখে লোভের আগুন জ্বলে উঠল। যদি ওই মণি আমাদের মিলে যায়, তবে আমরা রাজা হয়ে যাব। আমাদের এখন লড়া উচিত নয়। এই সুযোগ হাতছাড়া হলে জীবন ভর পস্তাব। লালু শঙ্কা প্রকাশ করল, কিন্তু ওস্তাদ, ওখানে জিন আছে, মোল্লা বলেছিলেন। বিলাল ওর মাথায় একটা চড় মারল। আরে বেকুফ, জিন ফিন কিছু হয় না। এটা মোল্লার চাল লোকেদের দূরে রাখার জন্য। ও নিজে একা যেতে চায়, যাতে সব মাল হাতাতে পারে। আমরা ওর পিছু নেব। যেমনই ও মণি বের করবে, আমরা ওকে জাঁপটে ধরব। 3 জনে এক নতুন খতরনাক সমঝোতা করল। এইবার তাদের ইশারা শুধু চুরির ছিল না, বরং মোল্লাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ারও ছিল। লোভ এখন হিংসার রূপ নিয়েছিল। রাতের গভীর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। পুরো আকরামপুর ঘুমোচ্ছিল, কিন্তু মোল্লার ঘরে একটা প্রদীপ জ্বলছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিজের পুরনো সিন্দুক থেকে কিছু অদ্ভুত জিনিস বের করলেন। একটা বড় আয়না, কিছু দড়ি আর একটা পুরনো মরচে ধরা লোহার কড়াই। মতি উঠোনে দাঁড়িয়েছিল। সে তাজা ঘাস পেয়ে গিয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল আজ রাতে আবার কিছু হাঙ্গামা হতে চলেছে। মোল্লা মতির কাছে গিয়ে তার কানে বললেন, আমার বন্ধু, আজ রাতে শেষ খেলা। আজ তোকে প্রমাণ করতে হবে যে তুই শুধু গাধা নস, বরং আকরামপুরের সবথেকে বড় গোয়েন্দা। মোল্লা মতির পিঠে ওই লোহার কড়াই আর দড়িগুলো চাপিয়ে দিলেন। তারপর তিনি নিজের কোমরে কয়েনের থলে বাঁধলেন আর হাতে একটা লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরোলেন।
তার গন্তব্য ছিল গ্রাম থেকে 2 মাইল দূরে অবস্থিত পুরনো ধ্বংসস্তূপ, যাকে লোক জিনের ধ্বংসস্তূপ বলত। ধ্বংসস্তূপ পর্যন্ত যাওয়ার রাস্তা পাথুরে আর ঝোপঝাড় ভরা ছিল। চাঁদ নিজের পুরো জোছনা ছড়িয়ে দিচ্ছিল, যাতে ধ্বংসস্তূপের ভাঙা দেয়াল আর স্তম্ভগুলো কোনো ভৌতিক সিনেমার সেটের মতো লাগছিল। হাওয়া দিলে পুরনো গাছের ডালগুলো এমনভাবে নড়ছিল যেন ভূত নাচছে। মোল্লা ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে খোলা ময়দানে পৌঁছালেন। এখানে জমি সমতল ছিল আর চারদিকে উঁচু উঁচু পাথরের খাম্বা ছিল। মোল্লা মতিকে একটা খাম্বার সাথে বাঁধলেন। কিছু দূরে অন্ধকারে 3টে ছায়া মোল্লার পিছু করছিল। বিলাল, লালু আর মল্লু পা টিপে টিপে ধ্বংসস্তূপে দাখিল হল আর একটা ভাঙা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল। সেখান থেকে তারা মোল্লাকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। দেখ, মল্লু ফিসফিস করল, ও শুরু করছে। মোল্লা জমিতে কয়েনের থলে খালি করলেন। তিনি একটা একটা করে সোনার মোহর জমিতে সাজাতে শুরু করলেন। তিনি কোনো অদ্ভুত ত্রিভুজ বানাচ্ছিলেন। প্রতিটা কয়েন জোছনায় চমকাচ্ছিল। বিলালের হৃদস্পন্দন বেড়ে গেল। ম্যাপ, ও ম্যাপ বানাচ্ছে! মোল্লা জান বুঝে জোরে জোরে বিড়বিড় করছিলেন। হ্যাঁ, 3 কদম উত্তর, তারপর গাধার ল্যাজের সোজাসুজি, আর যেখানে ছায়া মিলবে ওখানেই আছে পরশমণি। মোল্লা কয়েনগুলোর একটা বড় গোল ঘের বানালেন আর তার মাঝখানে একটা একা কয়েন রাখলেন। তারপর তিনি দাঁড়িয়ে পড়লেন আর চাঁদের আলোতে ওই মাঝখানের কয়েনটার ছায়া দেখতে লাগলেন। পেয়ে গেছি, মোল্লা জোরে চেঁচালেন। এটাই সেই জায়গা, ঠিক এই পুরনো শুকনো কুয়োর পাশে। মোল্লা কয়েনগুলোর ঘেরের কাছে অবস্থিত একটা পুরনো ঢাকা কুয়োর দিকে ইশারা করলেন। ওই কুয়োটা পাথর দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার মাঝখানে একটা ফাটল ছিল। মোল্লা ওখানে গিয়ে খোঁড়ার নাটক করতে লাগলেন। লুকিয়ে থাকা 3 ঠগের আর সবর সইল না। এখন সময় এসে গেছে, বিলাল খঞ্জর বের করল। চলো। 3 জনে একসাথে দেওয়ালের পেছন থেকে বেরোলো আর চিৎকার করতে করতে মোল্লার দিকে দৌড়ালো। খবরদার মোল্লা, নড়বে না! বিলাল গর্জন করল। মোল্লা নাসিরুদ্দিন ভয় পাওয়ার নাটক করলেন। তিনি পিছিয়ে গেলেন আর হাত ওপরে তুলে নিলেন। আরে, তোমরা এখানে কিভাবে? এটা জিনের জায়গা, পালিয়ে যাও, নইলে অনর্থ হয়ে যাবে। অনর্থ তো এখন তোর হবে বুড়ো, মল্লু হাসল। আমাদের বেকুফ ভেবেছিলে? সরো পেছনে, ওই মুনি আমাদের। মল্লু মোল্লাকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে দিল, আর বিলাল ওই জায়গার উপর ঝাঁপিয়ে পড়ল যেখানে মোল্লা খুঁড়ছিলেন। এটাই, এই পাথরের নিচেই। বিলাল পাগলের মতো পাথর সরাতে শুরু করল। পাথর সরতেই নিচে একটা গভীর গর্ত দেখা গেল। অন্ধকারে কিছু একটা চমকাচ্ছিল। দেখা যাচ্ছে, কিছু একটা চমকাচ্ছে, বিলাল চেঁচালো। ওটাই পরশমণি। 3 জনের লোভ এতটা বেড়ে গেল যে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে একে অপরকে ঠেলতে ঠেলতে ওই গর্তে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল। আমি আগে নেব, লালু চেঁচালো। না আমি, মল্লু ওকে টানল। এই ধাক্কাধাক্কিতে 3 জনের ভারসাম্য বিগড়ে গেল, আর তারা 3 জনে ওই গভীর শুকনো কুয়োর মতো গর্তে পড়ে গেল। বাঁচাও! ধাড়াম 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 3 জনে নিচে পড়ল। ভাগ্য ভালো ছিল যে কুয়োটা খুব গভীর ছিল না, আর নিচে শুকনো পাতার স্তূপ ছিল, তাই তাদের হাড়গোড় ভাঙেনি, কিন্তু তারা প্রায় 10 ফুট গভীর গর্তে কয়েদ হয়ে গেল, যার দেওয়ালগুলো একদম সোজা আর মসৃণ ছিল। বাইরে বেরোনো অসম্ভব ছিল। ওপর থেকে মোল্লা নাসিরুদ্দিনের মুখ দেখা গেল। তার হাতে লণ্ঠন ছিল, যার আলো গর্তের ভেতরে যাচ্ছিল। মোল্লা হাসছিলেন। তার পাশে মতিও উঁকি দিচ্ছিল আর খুব আয়েশ করে নিজের কান নাড়াচ্ছিল। মোল্লা, আমাদের বাইরে বের করো, বিলাল চেঁচালো। আমরা তোমাকে আধা অংশ দেব। না, পুরো অংশ তোমার, শুধু আমাদের বের করো। মোল্লা হাসলেন। অংশ? কিসের অংশ বিলাল? পরশমণির? হ্যাঁ, ওই মণিটা কোথায়? এখানে নিচে তো শুধু আবর্জনা। আর এটা কি? বিলাল নিচে পড়ে থাকা ওই চমকানো জিনিসটা তুলল, যেটাকে তারা ওপর থেকে মণি ভাবছিল। ওটা কোনো মণি ছিল না, ওটা সেই লোহার পুরনো কড়াইটা ছিল, যেটাকে মোল্লা মতির পিঠে চাপিয়ে এনেছিলেন আর লুকিয়ে গর্তে ফেলে দিয়েছিলেন। তার তলায় একটা ছোট দর্পণ অর্থাৎ আয়না লাগানো ছিল, যা চাঁদের আলোকে প্রতিফলিত বা রিফ্লেক্ট করছিল। একটা কড়াই আর একটা আয়না? বিলাল হক্কাবক্কা হয়ে গেল। হ্যাঁ মোল্লা, উপর থেকে জবাব দিলেন। এটাই তোমাদের পরশমণি। আর জানো এটা কি করে? এটা লোহাকে সোনা বানায় না, এটা মানুষকে তার আসল রূপ দেখায়। ওই আয়নায় দেখো বিলাল, দেখো মল্লু, কি দেখা যাচ্ছে? 3টে লোভী, মূর্খ আর অসহায় মানুষ। তারা থ হয়ে গেল। তারা বুঝতে পারল যে তারা মোল্লার সবথেকে বড় জালে ফেসে গেছে। কোনো পরশমণি ছিল না, কোনো জাদুকরি ম্যাপ ছিল না।
ওই কয়েনের ঘের, ওই জিনের ধ্বংসস্তূপের কাহিনী সব একটা নাটক তাদের এই গর্ত পর্যন্ত আনার। তুমি আমাদের ধোঁকা দিয়েছ, মল্লু কাঁদতে লাগল। ধোঁকা? ধোঁকা আমি দিইনি, তোমাদের লোভ তোমাদের দিয়েছে। তোমরা একটা গরিব মানুষকে ঠকানোর চেষ্টা করেছ। বিলাল, তুমি একটা অবলা জানোয়ারকে চুরি করেছ। মল্লু আর লালু, তোমরা আমার বংশের সম্মান, পটটাকে পোড়ানোর চেষ্টা করেছ। এখন এই গর্তই তোমাদের প্রাসাদ, আর এই কড়াই তোমাদের খাজানা। তখনই ধ্বংসস্তূপের চারপাশ থেকে মশাল জ্বলে উঠল। থানার দ্বার আর তার সিপাহীরা, যারা মোল্লার ইশারায় আগে থেকেই ধ্বংসস্তূপের কোণে লুকিয়েছিলেন, বাইরে চলে আসলেন। মোল্লা পুলিশকে আগেই বলে দিয়েছিলেন যে তিনি চোরদের ধরার জন্য একটা জাল পাচ্ছেন। থানার দ্বার গর্তে অঙ্কি দিলেন। বা মোল্লাজি, কি শিকার ধরেছেন? এক জালে 3টেই দূর। সিপাহীরা দড়ি ফেলল আর 3জনকে ওপরে টানল। এখন বিলাল, লালু আর মুল্লুর হাতে হাত করা ছিল। তাদের মাথা লজ্জা আর ভয়ে নিচু হয়ে গিয়েছিল। বিলাল মোল্লার দিকে দেখল। তার চোখে এখন রাগ নয়, বরং এক অদ্ভুত সম্মান আর হাড়ের ভাব ছিল। মোল্লা, সে ধীরে করে বলল, আমি মেনে নিলাম তুমি সাধারণ নও, তুমি দুনিয়ার সবথেকে শয়তান খেলোয়াড়। কিন্তু একটা কথা বলো, ওই কয়েনবালি গল্পটাও কি মিথ্যে ছিল? গাধা কি সত্যিই আনুগত্যের প্রতীক ছিল? মোল্লা মতির পিঠ চাপড়ালেন আর ওই সোনার মোহরগুলো গোটাতে গোটাতে বললেন, বিলাল, মিথ্যের মধ্যে যতক্ষণ না সত্যের মিশেল থাকে, ওটা টেকে না। আমার পরদাদা সত্যিই সুলতানের পরামর্শদাতা ছিলেন, আর গাধারা সত্যিই খাজানা বইত। কিন্তু ওই খাজানা সোনা ছিল না, ওই খাজানা ছিল বই, জ্ঞানের খাজানা। সুলতান বইগুলোকে বাঁচানোর জন্য গাধাদের ব্যবহার করেছিলেন, কারণ শত্রুরা বইগুলোকে আবর্জনা মনে করত। আর এই কয়েনগুলো ওই গাধাদের সম্মানে নয়, বরং শিক্ষার সম্মানে তৈরি হয়েছিল। গাধার নিশানি এই জন্যই, যাতে লোকে মনে রাখে যে জ্ঞানের বোঝা বয়ে নেওয়া সবথেকে বড় দায়িত্ব, যা একটা গাধাও পালন করতে পারে, কিন্তু তোমাদের মতো লোভী মানুষ নয়। এটা শুনে বিলাল আর 2 চোর নিরুত্তর হয়ে গেল। মোল্লা একটা গাধাকে, যাকে তারা বেকুফ জানোয়ার মনে করত, নিজের বুদ্ধির হাতিয়ার বানিয়ে শুধু নিজের দৌলতি বাঝালেন না, বরং সমাজের 3 শত্রুকেও শিক্ষা দিলেন। গ্রামবাসীরা মোল্লার জয় জয়কার করতে লাগল। মোল্লা মতির গলায় একটা নতুন মখমলের পট্টা বাঁধলেন, যা তিনি নিজের সাথে এনেছিলেন, আর তাকে একটা তাজা গাজর খাওয়ালেন। মতি গাজর কুটকুট করে খেতে খেতে একটা লম্বা আর সুরেলা ঘ্যাঁ ঘ্যাঁ তান ছাড়ল, যা ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হল। এটা তার জয়ের সঙ্গীত ছিল। ফেরার পথে মোল্লা একটা কয়েন করিম চাচাকে দিলেন। এটা কিসের জন্য মোল্লা? চাচা জিজ্ঞাসা করলেন। এটা মনে রাখার জন্য চাচা, মোল্লা হাসতে হাসতে বললেন, যে দুনিয়ার সবথেকে কিমতি জিনিস সেটা, যা আমাদের কাছে আগে থেকেই আছে, আমাদের সন্তোষ আর আমাদের বুদ্ধি। যারা 1 কোটির চালের পেছনে দৌড়ায়, তারা প্রায় নিজের হাতের গুঁড়ো হারিয়ে ফেলে। আর যারা গাধাকে শুধু গাধাই মনে করে, যাই হোক, তাদের হাল বিলালের মতো হয়। এইভাবে আকরামপুরের মোল্লা নাসিরুদ্দিন আর তার কোটিপতি গাধার কাহিনী ইতিহাস হয়ে গেল। ওই জাদুকরি চালের দানা, যা কখনো বিলালের হাতিয়ার ছিল, এখন একটা জোকস হয়ে গিয়েছিল। আর মতি এখন গ্রামের হিরো ছিল। লোকে বলতো যে ওর কাছে এমন এক নজর আছে, যা সোনা আর পিতলের তফাৎ বলে দিতে পারে। গল্প শেষ হয়, কিন্তু এর শিক্ষা সবসময় জ্যান্ত থাকবে। লোভ এমন এক গর্ত, যাতে মানুষ নিজের ইচ্ছায় ঝাঁপ দেয়, কিন্তু বেরোনো তার হাতে থাকে না। আর কখনো কখনো একটা সাধারণ গাধাও আপনাকে জীবনের সবথেকে বড় দর্শন শিখিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিনের ওই মাস্টার স্ট্রোক, যা 1 কোটির লোভকে ধুলো খাইয়ে দিল। আপনাদের মোল্লার কোন চালটা সবথেকে বেশি পছন্দ হয়েছে? গাধার পেটে খাজানা বলা, পুরা গুহায় চোরদের পাঠানো, নাকি পরশমণির নকল ম্যাপ বানানো? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। যদি আপনাদের মোল্লা আর মতির এই জুটি হাসিয়ে থাকে আর কিছু শিখিয়ে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আসল খাজানা পকেটে নয়, মাথায় থাকে। এমন সব মজাদার আর জ্ঞানবর্ধক গল্পের জন্য আমাদের চ্যানেল সালাম ভয়েসকে এখনই সাবস্ক্রাইব করুন। ঘণ্টা বাজাতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী গল্প আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন আর লোভ থেকে দূরে থাকুন। বিদায়।